ওকে, রেকর্ডিং অন। দেখা যাচ্ছে তাই তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আচ্ছা, আজকে থেকে আমরা তাহলে মোটামুটি এবার অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোনমির মেন পার্ট গুলোতে ঢুকে পড়বো, মানে টপিক ওয়াইজ। যদি আমরা অ্যাস্ট্রোনমিকে মোটামুটি ভাগাভাগি করতে চাই তাহলে তো বুঝতেই পারবো যে যেরকম সোলার সিস্টেম, স্টার্স, স্টেলার অ্যাস্ট্রোনমি বলা হয় স্টারদেরকে নিয়ে স্টাডি করাকে, সোলার সিস্টেম অবজেক্টস দিয়ে স্টাডি হয়, গ্যালাক্সি বা গ্যালাকটিক অ্যাস্ট্রোনমি যেটা আমরা এই এরিয়ার প্রত্যেকটা এরিয়া সম্পর্কেই কিছু কিছু ক্লাসেস আমরা চেষ্টা করব নেওয়ার, যাতে একটা কনভিনিয়েন্ট আইডিয়া এই সব ব্যাপারেই পাওয়া যায়। অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টস নিয়ে কিছু ক্লাসেস হবে, এবং গ্যালাক্সির বাইরে যদি আমরা বেরিয়ে যেতে শুরু করি, এক্সট্রা গ্যালাকটিক অ্যাস্ট্রোনমি, যেটা অন্যান্য গ্যালাক্সির ক্লাস্টার্স, গ্যালাক্সি সুপার ক্লাস্টার তারা কি করে তৈরি হয়, ইভলিউশন অফ গ্যালাক্সিস, অরিজিন অফ গ্যালাক্সিস, এইসব ব্যাপারেও থাকবে কিছু ক্লাসেস। আর আলটিমেটলি কসমোলজি, অর্থাৎ অরিজিন অফ দ্য ইউনিভার্স অ্যাজ আ হোল, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, কি করে কসমোলজি ইজ রিলেটেড টু আওয়ার অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, পার্টিকেল ফিজিক্স। এইরকম মোটামুটি কয়েকটা মেজর পার্টে যদি আমরা অ্যাস্ট্রোনমিকে ভাগ করি, যে স্টেলার ফিজিক্স, গ্যালাকটিক ফিজিক্স, এক্সট্রা গ্যালাকটিক অ্যাস্ট্রোনমি, কসমোলজি, আর এরপরে আমরা চেষ্টা করবো এগুলোর থেকেও আরো এগিয়ে গিয়ে এক্সোপ্ল্যানেটস, এক্সোপ্ল্যানেটের উপরে কিছু দু একটা ক্লাস নেওয়ার, অ্যাস্ট্রোবায়োলজি অর্থাৎ লাইফ, সার্চ ফর লাইফ আউটসাইড স্পেস, আউটসাইড আওয়ার আর্থ, তাই নিয়ে কিছু যেটুকু নোটেবল ক্লাসেস নেওয়ার আমরা চেষ্টা করবো এগুলো করার। তা আজকে থেকে আমরা, এতদিন আমরা একটু ইন্ট্রোডাকশন টু অ্যাস্ট্রোনমি এগুলো তো আমরা আলোচনা করছিলাম, হিস্ট্রি অফ অ্যাস্ট্রোনমিও আমরা চেষ্টা করবো প্রপারলি হিস্ট্রি অফ অ্যাস্ট্রোনমির উপরে যদি কোনো পার্টিকুলার পার্সনদেরকে নিয়ে এসে ক্লাস করানো যায়, তো সেটা আমরা উইদিন প্রপার টাইম আমরা চেষ্টা করব। তো আজকে থেকে লিটারেলি আমরা ঢুকে পড়ছি বেসিক অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি ব্যাপারটা কি এবং অ্যাস্ট্রোনমিক্যাল পার্টে। তো ন্যাচারালি আমরা যখন আকাশ দেখি, আকাশে আমরা সব থেকে ইজিলি তারাদেরকেই দেখতে পাই, খুব প্রচুর পরিমাণে তারা দেখতে পাই। তো আমার মনে হয়েছে যে তাহলে যদি আমরা এইভাবেই শুরু করি, যে একটু স্টেলার অ্যাস্ট্রোনমি অর্থাৎ স্টাডি অফ স্টার্স, আন্ডারস্ট্যান্ডিং স্টার্স, এই ব্যাপারটা নিয়ে যদি আমরা ক্লাসটা অ্যাস্ট্রোনমি, প্রপার অ্যাস্ট্রোনমিটাকে শুরু করতে পারি। এর কোনো এরকম পার্টিকুলার বাধা ধরা নিয়ম নেই, তোমরা যারা যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করতে চাও, তোমরা প্রথমেই অ্যাস্ট্রোনমি জানতে গেলে তাদেরকে হিস্ট্রি অফ অ্যাস্ট্রোনমি পড়তে হবে, অথবা গ্যালাক্সি পড়তে হবে বা স্টার নিয়ে পড়তে হবে, এরকম ব্যাপার নয়। তোমরা নিঃসন্দেহে তোমাদের পছন্দের মতন যে কোনো একটা টপিক নিয়েই পড়া শুরু করতে পারো, বা যে কোনো অ্যাস্ট্রোনমির ভালো টেক্সট বই কিনলেই তোমরা দেখলে পরে ডাউনলোড করে পড়লে দেখতে পাবে যে একটা পার্টিকুলার প্যাটার্নে এটা সাজানো থাকে। প্রথমে বেসিক্স অফ অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টস, অবজারভেশন, তারপর ধীরে ধীরে সোলার সিস্টেম, তারপর ধীরে ধীরে ঢুকে পড়া হয় স্টারের ব্যাপারে। কিন্তু আমার মনে হয়েছে যেহেতু আমরা স্টারেদেরকে খুব ইজিলি দেখতে পাই, সো লেট আস স্টার্ট উইথ স্টার্স। এবার এই স্টেলার অ্যাস্ট্রোনমি এই পার্টটা, বুঝতেই পারছো যে অ্যাস্ট্রোনমির কোনো একটা মেজর পার্ট নিয়ে আলোচনা করতে গেলে এটা বিশাল বড় একটা সাবজেক্ট। এবং মজার কথা হচ্ছে, আমরা মানুষরা আমাদের নলেজ, আমাদের জ্ঞানের দ্বারা আমরা পৃথিবী এবং পৃথিবীর বাইরে যতটুকু নলেজ আমরা অর্জন করতে পেরেছি, কোনো যে বিষয় সম্পর্কে বা যে বস্তুদের সম্পর্কে আমরা সব থেকে বেশি ভালোভাবে ইন ডিটেলে নলেজ অর্জন করতে পেরেছি, সেটা হচ্ছে এই তারাদের ব্যাপারে। আমরা নিজেদের সম্পর্কেও এত ভালো জানি না। আমরা কেউ বলতে পারবো না যে আগামীকাল কি হতে চলেছে আমাদের জীবনে বা যে কোনো পার্টিকুলার কারোর জীবনে। সেই ব্যক্তি বেঁচে থাকবে না মরে থাকবে, তা মরে যাবে তা আমরা জানি না। কিন্তু একটা স্টারের জীবন চক্র থেকে শুরু করে, স্টারেদের প্রপার্টিজ থেকে শুরু করে, আমরা এতটাই ভালোভাবে জানার উপায় বার করতে পেরেছি এবং জেনেছি, যা এক কথায় অসাধারণ, অসামান্য। এবং এই স্টেলার অ্যাস্ট্রোনমির সম্পর্কে খুব গভীরভাবে জানতে জানতে ধীরে 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 আমরা যখন এগিয়ে যাব, মানে আমার মনে হয় গায়ে কাঁটা লেগে যাবে আর কি। এবং তার সব থেকে বেস্ট গায়ে কাঁটা লাগানোর যে টকগুলো, সেটা হয়তো আমরা আশা করছি আমরা পরের মাসে ফিজিক্যালি দিতে পারবো কেউ কেউ। এবং সেটা বঙ্গবাসী কলেজে ফিজিক্যালি সেটা হয়তো সম্ভব হবে নেওয়া। তারাদেরকে জানতে গিয়ে বা জানার চেষ্টা করতে গিয়ে আমরা এই মানুষরা নিজেদের সম্পর্কে এবং আমাদের লাইফস্টাইলকে কমফোর্টেবল এবং আরো ভালো বানানোর যে উপায়, তাও বের করতে পেরেছি, অনেক ভালোভাবে জানতে পেরেছি। আজকে এই ইন্ট্রোডাক্টরি স্টেলার অ্যাস্ট্রোনমির ক্লাসে
তারাদের সম্পর্কে আমি একটা ভেরি বেসিক আইডিয়া দেব এবং চেষ্টা করব মেবি এটা স্টার সম্পর্কে জানাতে গেলে, খুব গভীরভাবে জানতে গেলে হয়তো তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে ভবিষ্যতে 100টা ক্লাস নিলে পরেও তারাদের সম্পর্কে ভালোভাবে জানা সম্ভব নয়। যার ফলে ওই 100টা ক্লাস নেওয়া সম্ভব নয়। আমরা চেষ্টা করব হয়তো 6-7টা বা 8টা ক্লাসের মধ্যে একটা বেসিক আইডিয়া অ্যাবাউট স্টেলার অ্যাস্ট্রোনমি দেওয়ার। তো প্রথমেই বলে রাখি, আমরা একটু খালি চোখে যদি আকাশ দেখি তাহলে ওই আগের ছবিটার মতন আকাশ দেখতে পাবো কোনো ভালো জায়গায় গেলে, ডার্ক প্লেসে গেলে, পলিউশন ফ্রি জায়গায়। কিন্তু যখন আমাদের টেলিস্কোপ বা যন্ত্রপাতির উন্নতি শুরু হলো, হাবেল স্পেস টেলিস্কোপ দিয়ে যদি আমরা আকাশ দেখি, অবশ্যই হাবেল স্পেস টেলিস্কোপে চোখ লাগিয়ে আকাশ দেখলে এরকম আকাশ দেখা হবে না। কিছু বিশেষ পদ্ধতির মাধ্যমেই এরকম আকাশ দেখা সম্ভব, যেটা আমাদের খালি চোখে দেখা সম্ভব নয়। এই ব্যাপারগুলি নিয়েও পরবর্তীকালে আমরা ক্লাস নেব। তা হাবেল স্পেস টেলিস্কোপ তার বিশেষ পদ্ধতির মাধ্যমে যখন আকাশ দেখে, তখন আকাশকে এরকম দেখতে লাগে। এবং এখানে আমরা জানিয়ে রাখি, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা হচ্ছে আমাদের সূর্যের পরে, আমাদের সৌরজগতে একমাত্র তারা হচ্ছে সূর্য। ওই সূর্যের পরে সব থেকে কাছের যে তারাটা, সেই কাছের তারাটার দিকে কাছের তারাটার ছবি তুলতে যখন চেষ্টা করেছে হাবেল, তখন এরকম ছবি এসছে। এই যে তারাটাকে আমরা দেখতে পাচ্ছি মাঝে, এটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি, অর্থাৎ সূর্যের পরে আমাদের সব থেকে কাছের তারা। এই প্রক্সিমা সেন্টাউরির দিকে, ওই সেন্টাউরাস কনস্টেলেশনের দিকে যদি আমরা খালি চোখে তাকাই, তাহলে কিন্তু না এই তারাটাকে খালি চোখে দেখতে পাবো, আর আশপাশের খুব কম তারাকেই দেখতে পাবো আমরা। এই ছবিটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25,000 তারা, প্রায় 25,000। খুব সামান্য জায়গা জুড়ে রয়েছে 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি। এই সামান্য 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি, একবার ভাবার চেষ্টা করো, এত সামান্য একটু অঞ্চল জুড়েই এত তারা রয়েছে। এবার যখন মানুষ ধীরে 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 তাদের জ্ঞানের উপলব্ধি আরো বেটার হতে শুরু করেছিল, 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, আর্লি 20th সেঞ্চুরিতে মডার্ন ফিজিক্সের আরো ডেভেলপমেন্ট হওয়া শুরু হলো, মানুষ ধীরে ধীরে এটা বুঝতে পেরেছিল যে আমরা যদি আমাদের লাইফস্টাইলকে আরো বেটার বানাতে চাই, তাহলে ফিজিক্স অর্থাৎ মহাকাশ বিজ্ঞানকে খুব ভালোভাবে জানতে হবে। এবং মহাকাশ বিজ্ঞানকে জানার একটা খুব ইজি উপায় হচ্ছে তারাদের সম্পর্কে জানা। কারণ আমরা তারাদেরকেই খুব ইজিলি দেখতে পাই। আমরা তো খুব দূরের গ্যালাক্সি ভালোভাবে দেখতেই পাই না, এমনকি আমাদের নিয়ারেস্ট গ্যালাক্সি যেগুলো, সেগুলোকেও খালি চোখে আমরা ভালোভাবে দেখতে পাই না, টেলিস্কোপ দিয়েও দেখা খুব কষ্টকর। কিন্তু তারা তো প্রচুর দেখতে পাই। তাহলে তারাদেরকে জানার চেষ্টা মানুষ বহুকাল আগে থেকেই শুরু করেছে। এবং যদি আমরা একটু হিস্ট্রিতে ফিরে যাই, তাহলে দেখতে পাবো 1640-1642 সাল নাগাদ আইজাক নিউটন প্রথম সূর্যকে তারা বলে দাবি করেছিলেন। সূর্য যে একটা তারা, একটা স্টার, সেটা প্রথম লজিক্যালি প্রমাণ দিয়েছিলেন আইজাক নিউটন। কিন্তু স্টারেদেরকে নিয়ে প্রপারলি স্টাডি করা শুরু হওয়া, এই ব্যাপারটা কিন্তু অনেক বছর ওয়েট করতে হয়েছে। তোমরা স্টেলার অ্যাস্ট্রোনমি সম্পর্কে যদি ভালোভাবে পড়াশোনা করতে চাও, তাহলে 1907-8 সাল নাগাদ প্রথম স্টেলার অ্যাস্ট্রোনমি সম্পর্কে একটি বই লেখা হয়েছিল, একটি জার্মান বই, গ্যাপোস্কিন। এই বইটিকেই বলা হয় স্টেলার অ্যাস্ট্রোনমির প্রথম বই। তার আগে কি হলো, এত বছরে কি কাজ হলো, এত বছর ধরে এটা বুঝতে পারাটাই একটা বিশাল কঠিন ব্যাপার ছিল, যে এত রকমের তারা, এত রকমের রং আমরা দেখতে পাচ্ছি তারাদের, এর মানে কি। খুব সহজ ভাষায়, কোনো কিছু না জেনে, কোনো কিছু না বুঝে যদি তোমরা এই ছবিটার দিকে তাকাও, এবং আমি যদি এই প্রশ্নটাই তোমাদেরকে করি, একবার ভেবে দেখো তো, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা মেনলি কি দেখতে পাচ্ছি? প্রধানত দেখতে পাচ্ছি প্রচুর তারা, আর প্রত্যেকটা তারারই নানান রকমের রং, তাই তো? এবার আমি যদি প্রশ্ন করি, আচ্ছা, এই এই বিক্ষিপ্ত শয়ে শয়ে হাজার হাজার তারা, তাদের অদ্ভুত রকমের রং, কোনোটাকে একটু বেশি উজ্জ্বল দেখতে, কোনোটাকে কম উজ্জ্বল দেখতে, হতে পারে কোনোটা কাছে আছে, কোনোটা অনেক বেশি দূরে আছে, এই বিশৃঙ্খলতার মধ্যে তোমরা কি শৃঙ্খলতা খুঁজে বার করতে পারবে? এই সিস্টেমেটিক কিছু খুঁজে বার করতে পারবে? অর্থাৎ তোমরা কি এই প্রত্যেকটা একেবারে বলতে পারো একবারে সেপারেট ইন্ডিভিজুয়াল, সেপারেট মানুষের মতন
প্রত্যেকটা আলাদা আলাদা তারাকে দেখতে আলাদা, দূরত্ব আলাদা, ব্রাইটনেস আলাদা। তোমরা কি বলতে পারবে এই সমস্ত তারাগুলোকে আমরা কি করে ক্লাসিফাই করব? তারাদের প্রপার্টি কি সেটা আমরা কি করে বুঝবো? একটা তারার বেসিক প্রপার্টিস কত রকমের আছে সেটাই বা আমরা কি করে বুঝবো? এত দূরে থাকা এইসব বস্তুগুলোকে ডটের মতন দেখতে লাগছে হাবেল স্পেস টেলিস্কোপে। তো মানুষ এই তারাদেরকে ওই হাবেল টেলিস্কোপের বহু আগেই ধীরে ধীরে কি করে বুঝতে শুরু করলো। এই জার্নিটার মাধ্যমেই আমরা সেটা বুঝতে পারবো। এবং তারাদেরকে চিনতে পারার ইতিহাস মানুষের ইতিহাসে সব থেকে বেস্টেস্ট অফ দ্য বেস্ট ডিটেকটিভ স্টোরিকেও ফেল মারিয়ে দেবে এরকম ইতিহাস। এটা একদম সত্য ঘটনা। আর আজকে থেকে আমরা সেই জার্নিটা শুরু করব, যে তারাদেরকে আমরা চিনলাম কি করে। এবং এই কারণেই এই ছবিটা দেখিয়ে আমি শুরু করছি। জাস্ট তোমরা সমস্ত নলেজ ভুলে যাও, কোয়ান্টাম ফিজিক্স থেকে মডার্ন ফিজিক্স সব ভুলে গিয়ে একবার ভাবার চেষ্টা করো, কেউ যদি আজ থেকে 150 বছর আগে বা 100 বছর আগে এই ছবিটা তোমাদের দেখিয়ে প্রশ্ন করতো, আচ্ছা এই যে এত রকমের তারা দেখা যাচ্ছে, প্লিজ ক্লাসিফাই স্টারস, এই তারাদেরকে ক্লাসিফাই করো, একটা শৃঙ্খলাবদ্ধ ভাবে ক্লাসিফাই করো। প্রত্যেকটা তারা এক এক রকম বললে তো চলবে না, উই হ্যাভ টু সিস্টেমেটিক্যালি থিঙ্ক। আর এই সিস্টেমেটিক থিঙ্কিংকেই আমরা সায়েন্স বলি। তো এবার চলো, এবার আমরা চেষ্টা করব, শুরু করব আমাদের এই জার্নি, যে স্টারেদেরকে চেনার চেষ্টা মানুষ কি করে করলো, এবং সেই চেষ্টা করতে গিয়ে ধীরে ধীরে আমরা কিভাবে তারাদেরকে এই বিশৃঙ্খল ছবির মধ্যে শৃঙ্খলতা কি করে খুঁজে পেয়েছি। এবং আমি আশা করি মেবি আফটার অ্যানাদার 1-1.5 মাস বা 2 মাস বাদে যখন এই স্টেলার অ্যাস্ট্রোনমির পোর্শনটা শেষ হবে, তোমরা যারা যারা অলরেডি অ্যাস্ট্রোনমিতে ইন্টারেস্টেড তারা তো নিশ্চয়ই ইন্টারেস্টেড আরো বেশি ফিল করবে। যারা হয়তো এখনো পুরোপুরি ইন্টারেস্ট ফিল করতে পারোনি, তাদের মধ্যেও অনেকে আশা করি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করতে ইন্টারেস্ট ফিল করবে। প্রথমেই চলো আগে এটা একটু জেনে নিই যে হোয়াট ইজ আ স্টার। স্টার বলতে আমরা কি বুঝবো? এই এত বড় লেখা, এটা না হয় আমি শেয়ার করেও দিতে পারবো তোমাদের সাথে। এত বড় লেখা যদি মনে নাও থাকে, কিন্তু সহজে যদি বলতে চাই, তাহলে আমরা অবশ্যই জানবো যে স্টার হচ্ছে, আমরা কোন বস্তুকে স্টার বলে জানবো। স্টার হচ্ছে সেই বস্তু, একটা হিউজ বল অফ ম্যাসিভ বল অফ প্লাজমা গ্যাস বা প্লাজমা, অর্থাৎ 4 স্টেট অফ ম্যাটার। তো এরকম প্রচন্ড টেম্পারেচার, প্রচন্ড প্রেসারে যে বস্তু, তারাদের ভেতরের অংশ বা তারাদের আউটসাইড অংশ, একটা তারার বস্তু মোটামুটি প্লাজমা স্টেজেই থাকে। এবং তারা যদি কোনো প্লাজমা স্টেজে থাকা অন্য বস্তু আমরা খুঁজে পাই, তাহলে তাকে কি আমরা তারা বলবো? তা কিন্তু নয়। একটা বিশেষ ব্যাপার ঘটলে তবেই সেই বস্তুটাকে আমরা তারা বলতে পারি। সেটা হচ্ছে কোনো একটি বস্তুর একদম কেন্দ্রে, অর্থাৎ অ্যাট দ্য কোর অফ দ্যাট অবজেক্ট যদি হাইড্রোজেন ফিউশন হয়, অর্থাৎ থার্মোনিউক্লিয়ার ফিউশন অফ হাইড্রোজেন যদি হয়, তবেই সেই বস্তুটাকে আমরা জেনারেলি তারা বলবো। সো দ্যাট পার্টিকুলার অবজেক্ট which is fusing hydrogen in its core, and it is self-sustainable and it is shining by producing its own energy. এই প্রপার্টি ব্যাপারটা থাকলে তবেই আমরা সেই অবজেক্টটাকে তারা বলতে পারবো। এবার দেখো, এই ব্যাপারটা আর কোনো ক্ষেত্রে কি সম্ভব হতে পারে না? বেসিক্যালি সেটা সম্ভব হতে সত্যি জেনারেলি পারে না। এবার আমি যে কথাটা খুব সহজে বললাম, যে একটা বস্তু, যে বস্তুর ভেতরে অন্দরমহলে কোরে হাইড্রোজেন ফিউশন হলে তবেই আমি সেই বস্তুটিকে তারা বলে গণ্য করব, স্টার হিসেবে। তাহলে এরকম অবজেক্ট কি পৃথিবীর বাইরে বা এরকম অবজেক্ট কি মহাবিশ্বে থাকতে পারে না, যে একটা একটা অবজেক্ট, তার ভেতরেও হয়তো হাইড্রোজেন ফিউশন হচ্ছে না, কিন্তু তাকেও আমি স্টার বলে গণ্য করলাম? তাহলে প্রথমেই বুঝতে পারছো যে প্রথম বেসিক ডেফিনেশন থেকে শুরু করেই কিন্তু প্রচুর কনফিউশন রয়েছে। রয়েছে বলতে ছিল একসময় মানুষের মনে। ধীরে 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 আমরা সেই সব কনফিউশনকে অনেকটা অর্থেই দূর করতে পেরেছি। ডেফিনেটলি a star can be defined as an object which can be self-sustained, which can self-shine itself, which can produce its own energy by thermonuclear fusion of hydrogen at its core. এই অবজেক্টটাকেই আমরা তারা বলবো।
এবার বাকি কেমিক্যাল কম্পোজিশন, মাস, এজ, সিনথেসিস অফ আদার এলিমেন্টস, এই লাইফ টাইম অফ আ স্টার, এই সব ধীরে ধীরে আমরা জানবো, আস্তে আস্তে জানবো। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই লাইনটা, একটা তারার জন্ম মুহূর্তে তার ভর কতটা নিয়ে সেই তারাটা জন্মালো, অর্থাৎ দ্য বার্থ মাস, দ্য মাস অফ আ স্টার যেটা নিয়ে সে জন্মগ্রহণ করলো, সেই বার্থ মাস অফ আ স্টার উইল ডিটারমাইন দ্য এন্টায়ার লাইফ টাইম অফ দ্যাট স্টার। একটা তারার যখন জন্ম হলো, তার মাস বা ভর কত, সেটাই বলে দেবে তারাটা প্রতি সেকেন্ডে ভবিষ্যতে কি করে চলবে, তার জীবনচক্র কিভাবে এগোবে, সেই সমস্ত কিছু। এবং তার সমস্ত ক্যারেক্টারিস্টিক্স, বেসিক্যালি ইভলিউশনারি হিস্ট্রি, মোটামুটি ভাবে ওই মাসের দ্বারাই গভর্ন হয়। এত কমপ্লেক্স একটা সিস্টেম, কিন্তু the main important property of a star which ultimately guides it in the whole lifetime is basically its mass. এবার আমি যদি আমাদের একদম বেসিক এক্সাম্পলে আসি, আমাদের সূর্যকে তারা হিসেবে, এই ছবিটা দেখে সূর্যকে তারা হিসেবে গণ্য করা, তারা হিসেবে বুঝতে পারা কি আদৌ সম্ভব? সেটা কিন্তু সম্ভব নয়। এই কারণেই আইনস্টাইন, নিউটন এরা অত্যন্ত মানে এক্সেপশনালি জিনিয়াস সায়েন্টিস্ট। এই সূর্যটাকে দেখে আমরা কি কেউ বলতে পারবো এর ভেতরে অন্দরমহলে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে? হয়তো সাধারণভাবে বলতে পারবো না, কিন্তু বিজ্ঞানীরা সেটাও বলতে পেরেছেন, হ্যাঁ সেটা হচ্ছে। কিভাবে হচ্ছে, কিভাবে আমরা বুঝলাম? আমরা ধীরে ধীরে একটার পর একটা ক্লাসে যেভাবে এগিয়ে যাব, আমরা ধীরে ধীরে জানবো। কিন্তু একটা তারা যে বার্নিং বল অফ গ্যাস, এই ছবিটা তোমরা আগেও দেখেছো, এটা তো আমরা বুঝতেই পেরেছি, আমাদের এগুলো একদম অ্যাডভান্স নলেজ দিয়ে দেখানো ছবি বা ভিডিও, যার ফলে আমরা জানি যে হ্যাঁ, সান ইজ আ স্টার অ্যান্ড সান ইজ দ্য নিয়ারেস্ট স্টার টু আস। এবং একটা সান অ্যাজ আ স্টার, তার অন্দরমহলে নিউক্লিয়ার ফিউশন চলছে, সে একটা মোটামুটি ইউথ স্টেজে থাকা একটা স্টার, ইয়াং অবজেক্ট, স্টেলার অবজেক্ট নয়, বাট ইউথ স্টেজে রয়েছে এরকম একটা স্টার, যুবক তারা। এবং ইয়েস, ইট ইজ আ বার্নিং বল অফ গ্যাস, প্লাজমা। এবং আমরা যদি আমাদের রেলেভেন্ট আমাদের পৃথিবীকে আমাদের সূর্যের সাথেই কম্পেয়ার করি, তাহলেই বুঝতে পারবো একটা তারা সাধারণত কত বড় হতে পারে। আমাদের পৃথিবীর এই যে সাইজ, সূর্যের তুলনায় 13 লক্ষ গুণ ছোট। এবার মনে রাখতে হবে, যখন আমরা অ্যাস্ট্রোনমিতে, যখন আমরা ফিজিক্সে কোনো কোয়ান্টিটিকে নিয়ে, কোনো প্রপার্টিকে নিয়ে বিচার করছি, ধরো মাস, রেডিয়াস, সাইজ, এই প্রত্যেকটা কথার কিন্তু আলাদা আলাদা মানে আছে। আমি যখন বললাম যে আমাদের পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, তার মানে আমি কি বোঝাতে চাইছি? সাইজ, অর্থাৎ ভলিউম কত সূর্যের, সূর্য কতটা জায়গা অকুপাই করে থাকে স্পেসে বা মহাকাশে, আমাদের পৃথিবী যতটা জায়গা অকুপাই করে রয়েছে তার 13 লক্ষ গুণ। কিন্তু যদি আমি বলি সূর্যের রেডিয়াস বা ডায়ামিটার কত, তাহলে সূর্যের ডায়ামিটার, অর্থাৎ পৃথিবীর যে ডায়ামিটার, আমি যদি পৃথিবীকে পরপর এখানে বসাতে শুরু করি, তাহলে দেখা যাবে 109 খানা পৃথিবী পরপর বসে যেতে পারবে। এই হচ্ছে সূর্যের ডায়ামিটার বা ডায়ামিটার বলবো না, রেডিয়াস। সো সূর্যের যে রেডিয়াস, তা হচ্ছে 109 টাইমস গ্রেটার দেন আওয়ার ওন আর্থ। তাহলে আমরা যদি বলি, কেউ যদি বলে যে সূর্য হচ্ছে 109 গুণ বড় পৃথিবী থেকে, সেই কথাটাও ঠিক। আবার কেউ যদি বলে 13 লক্ষ গুণ পৃথিবীর থেকে বড় হচ্ছে সূর্য, সেই কথাটাও ঠিক, প্রোভাইডেড আমি কি ইউনিট ফলো করে বলছি, কোন কোয়ান্টিটিকে ফলো করে বলছি, সেটা বুঝতে হবে। সো ইন কেস অফ সায়েন্স বা অ্যাস্ট্রোনমি বা ফিজিক্সে এটা জানতে হবে যে উইদাউট ইউনিট আমরা কোনো মতেই কোনো কথা বলতে পারবো না, ইট হ্যাজ নো মিনিং। আমি যদি বলি পৃথিবীর থেকে সূর্য খুব বড়, তাহলে নেক্সট কোশ্চেন একজন সায়েন্সের স্টুডেন্ট বা টিচার আমায় করবে কতটা বড়। অর্থাৎ উই হ্যাভ টু কোয়ান্টিফাই। এই কোয়ান্টিফিকেশনের জন্য আমাদের ইউনিট প্রয়োজন। এবং মনে রেখো, উইদাউট টেলিং দ্য ইউনিট কোনো কথার কোনো মানে সায়েন্স বা অ্যাস্ট্রোনমিতে নেই। এবার যদি আমি দেখি সূর্যের সাথে এই সেম কম্পারিজনটা যদি আমি আমাদের পরিচিত কিছু তারাদের করি, বড় বড় তারাগুলোর, তাহলে মহাবিশ্বে এমনও তারা রয়েছে, যেরকম এই যে তারাটা এনএমএল সিগনি, তার পাশে যদি সূর্যকে বসাই, তাহলে দেখো সূর্য ওই পৃথিবীর থেকেও ছোট একটা পিক্সেল, একটা ছোট্ট পিক্সেলের মতো, এক কণা ডটের মতো দেখাচ্ছে।
আর সূর্যকে যদি আমি এখানে ওই পরপর পরপর বসাতে শুরু করি, তাহলে এই তারাটার রেডিয়াস লেখাই আছে 1650 গুণ দেন দ্যাট অফ সূর্য। এত বিশাল তারাও কিন্তু আমাদের মহাবিশ্বে আমরা খুঁজে পেয়েছি। এর থেকেও বড় তারা থাকতেই পারে। কিন্তু কেউ যদি আমায় জিজ্ঞেস করাচ্ছে এই তারাটা ভর অনুযায়ী, মাস অনুযায়ী কত বড়, সেটা কিন্তু 1650 টাইমস দ্যাট অফ সূর্য হবে না। সাইজ অনুযায়ী বা ভলিউম অনুযায়ী ইট ইজ ভেরি হিউজ। এবং এই যে কথাটা এখানে লেখা আছে, ইট ইজ আ রেড হাইপার জায়ান্ট, এই কথাটার মানে কি? এই ধীরে ধীরে এই ব্যাপারগুলো আমরা বুঝবো। কিন্তু আমি যদি আরেকটু অন্যভাবে বোঝার চেষ্টা করি, ওই এক্সট্রিম তারাদেরকে নিয়ে যদি একটু কথা বলি, দেখো যেরকম এই তারাটা আমরা দেখলাম ওয়ান অফ দ্য লার্জেস্ট নোন স্টার্স, এনএমএল সিগনি, এছাড়াও রয়েছে অন্যান্য। সেরকমই আমরা যদি হটেস্ট নোন স্টারকে খুঁজে দেখতে চাই, তাহলে এই তারাটার কাছে আমাদের যেতে হবে, WR102। ধনু রাশি বা স্যাজিটেরিয়াস কনস্টেলেশনে রয়েছে এই তারাটা, প্রায় 9000 আলোকবর্ষ দূরে। এর সারফেস টেম্পারেচার সূর্যের ক্ষেত্রে হচ্ছে প্রায় 6000 ডিগ্রি কেলভিন। এই তারাটার সারফেস টেম্পারেচার হচ্ছে 2 লক্ষ কেলভিনেরও বেশি। এক্সট্রিম হট, আনবিলিভেবলি হট। যদি আমরা দেখতে চাই সব থেকে মোস্ট ম্যাসিভ নোন স্টার আমাদের মহাবিশ্বে কোনটা, যেটা আমরা এখনো পর্যন্ত খুঁজে পেয়েছি, আমাদের পাশের একটা গ্যালাক্সিতে প্রায় 1,60,000 আলোকবর্ষ দূরে লার্জ ম্যাজেলানিক ক্লাউড বলে একটা ছোট্ট গ্যালাক্সি রয়েছে। কিন্তু সেই ছোট্ট গ্যালাক্সি হলে কি হবে, 2010 সালে এই পল ক্রাউথার অ্যান্ড দেয়ার টিম, তারা এই পার্টিকুলার তারাটাকে আবিষ্কার করেছিলেন, R136A1। বিশাল বড় একটা নেবুলা সিস্টেমে সে রয়েছে, টারান্টুলা নেবুলা। এর মাস, ইট ইজ 265 টাইমস মোর ম্যাসিভ দ্যান আওয়ার সান। এই কথাগুলো যে কি সাংঘাতিক সেটা আমরা ধীরে ধীরে জানবো। 265 টাইমস মোর ম্যাসিভ স্টার দ্যান সান, এই যে কি মারাত্মক একটা বস্তু আমরা ধীরে ধীরে উপলব্ধি করব। আমি এরকম কিছু এক্সট্রিম কেসেস দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি, এটা বোঝানোর জন্য যে এই ধরনের ভ্যারাইটি আমরা পাই তারাদেরকে নিয়ে স্টাডি করতে গেলে। অদ্ভুত ধরনের ভ্যারাইটিস, ফ্রম লেস টু হিউজ। এবার যদি আমরা লেসের দিকে এগোতে চাই, কত ছোট আমরা পেতে পারি, সেটা খুঁজে পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। কারণ আমাদের বুঝতে হবে তারাদের কিছু বেসিক প্রপার্টিস রয়েছে। একটা তারাকে আমরা দেখতে পাচ্ছি কেন এই ছবিতে, তার কারণ সেই তারাটি উজ্জ্বল। অন্তত যে দূরবীন দিয়ে এটা দেখা হচ্ছে সেই দূরবীনের কাছে এই তারাটা উজ্জ্বল। কিন্তু যদি এমন কোনো তারা থাকে যা আমাদের সূর্যের থেকে অনেক 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 বেশি ছোট, মানে লেস ম্যাসিভ, তাহলে তার উজ্জ্বলতাও কি কমে যাবে? হ্যাঁ, কমতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু উজ্জ্বলতা যদি কম হয়, তাহলে এরকমও তো হতে পারে যে আমাদের হাবেল স্পেস টেলিস্কোপও সেই তারাগুলোকে দেখতেই পেল না, এবং সেরকম হয়ও। সুতরাং আমাদের মহাবিশ্ব, যদি আমরা তারাদেরকে চিনতে চাই মহাবিশ্বে, আমাদের মহাবিশ্বে তারা নানান রকমের রয়েছে, নানান ধরনের রয়েছে, নানান রেঞ্জে রয়েছে। যে কোনো প্রপার্টি নিয়ে যখন আমরা আলোচনা করব, আমরা দেখতে পাবো ধীরে ধীরে ইন ফিউচার যে সেই সব প্রপার্টিরই কিছু না কিছু লিমিটেশনস রয়েছে, কিছু না কিছু রেঞ্জ রয়েছে। আর সেই রেঞ্জটা মোটামুটি বড়, মোটামুটি ভাবে বড়। এবং নেচার কি অদ্ভুত ভাবে, কি অসাধারণ ভাবে নেচার ইজ প্লেইং ইন সাচ আ সিস্টেমেটিক ওয়ে, যে এই রুলগুলো এই পার্টিকুলার রেঞ্জের এদিক ওদিক যাতে না যায় কোনো কিছু, সেটা নেচার ইজ টেকিং কেয়ার অফ দ্যাট। আমরা ধীরে ধীরে এই ব্যাপারগুলো বুঝবো। কিন্তু তার আগে চলো আজকের জন্য আমরা যখন আকাশের দিকে তাকাই, অবশ্যই আমরা তারা দেখতে পাই, কিন্তু তারাদেরকে চিনতে গেলে এরকম বহু জায়গা, এরকম বহু অবজেক্টস আমরা দেখতে পেয়েছি, যে জায়গাগুলোকে দেখে আমরা বুঝতে পেরেছি ধীরে ধীরে যে সে জায়গাগুলোতে শুধু একটা তারা নেই, বরং বেশ কিছু তারা, বেশ কিছু তারাদের পুঞ্জ, তারারা পুঞ্জ আকারে বা ক্লাস্টার আকারে সেই সব জায়গায় রয়েছে। এবং সাইন্টিফিক্যালি যদি, যারা বাঙালি তোমরা ম্যাক্সিমামই, আমি জানি অনেকেই ম্যাক্সিমামই হয়তো বাঙালি তোমরা, এটা আমি বলে রাখতে চাই, আমরা খুব সহজেই নক্ষত্র এবং তারা এই দুটো টার্মকে একসাথেই বলতে গেলে সমসাময়িক ভাবেই ইউজ করি। কিন্তু ইন স্পেসিফিক্যালি ইন জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোনমিতে, তারা কথাটার মানে হচ্ছে স্টার, আর নক্ষত্র কথাটার ইংরেজি হচ্ছে নক্ষত্র।
এই দুটো টার্ম কিন্তু এক নয়। স্টার অ্যান্ড নক্ষত্র কথা দুটোর মানে কিন্তু আলাদা। ইন জেনারেলি all stars are not nakshatras, but all 27 nakshatras are actually stars. এর ফলে আমরা খুব সহজে তারা আর নক্ষত্র এই কথাগুলো বলি, যার ফলে তোমরা যে কোনো বাংলা ভালো অ্যাস্ট্রোনমির বই কিনলে পরে তোমরা খুব সহজেই দেখতে পাবে স্টার ক্লাস্টারের বাংলা হিসেবে কোনো কোনো জায়গায় তারাপুঞ্জ লেখা আছে, কোনো কোনো জায়গায় নক্ষত্রপুঞ্জ লেখা আছে। এতে কোনো ক্ষতি নেই, নো হার্ম ইন ইট, বাট এটা জেনে রাখা ভালো যে তারা এবং নক্ষত্র এই দুটো টার্ম কিন্তু আলাদা বেসিক্যালি ইন টার্মিনোলজি। তো যাই হোক, আমরা যদি আকাশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো আকাশের নানান জায়গায় অবশ্যই খালি চোখে এক দুটো তিন চারটে পাঁচটা দশটা দেখা যায়, কিন্তু যদি দূরবীনের মাধ্যমে, যদি বাইনোকুলারের মাধ্যমে বিশেষত আমরা আকাশ পর্যবেক্ষণ করি, তাহলে এরকম বহু নক্ষত্রপুঞ্জ বা তারাপুঞ্জ আমরা কিন্তু দেখতে পাই। এবং এই তারাপুঞ্জদেরকে ভালোভাবে স্টাডি করতে শুরু করার পরে ধীরে ধীরে মানুষ তারাদের সম্পর্কে অনেক কিছুই বুঝতে শুরু করেছিল। স্পেসিফিক্যালি এই তারাপুঞ্জদের স্টাডি করেই কিন্তু আমরা স্টারের এজ বা স্টারের ডিস্টেন্স কিরকম সেটা সম্পর্কে ধীরে ধীরে আইডিয়া পেতে শুরু করি ভালোভাবে। এটা এত সহজ কথাও নয়, কিন্তু যখন আমরা আকাশকে দেখব, যখন আমরা আকাশ দেখতে শুরু করলাম ভালোভাবে, যখন আমরা আকাশকে চিনতে শুরু করেছিলাম, তখন ওই যে আমি বললাম যে একটা অঞ্চলে যদি প্রচুর পরিমাণে তারা থাকে তাহলে আমরা তারাদের ভ্যারাইটিটাকে খুব ভালোভাবে বুঝতে পারি, দেখতে পাই, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং যদি আমরা এই দুটো ছবিকে ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এই দুটো ছবির মধ্যে পার্থক্য রয়েছে। তারাদের পুঞ্জদের মধ্যেও দু রকম তারাপুঞ্জ দেখতে পাওয়া যায়। একটাকে বলা হয় ওপেন ক্লাস্টার সিস্টেম, একটাকে বলা হয় গ্লোবুলার ক্লাস্টার সিস্টেম। জেনারেলি ওপেন ক্লাস্টার, মুক্ত তারকাপুঞ্জ, এই মুক্ত তারকাপুঞ্জের মধ্যে খুব কম পরিমাণে তারা থাকে। এই খুব কম পরিমাণটার মানে এই নয় যে একটা দুটো থাকবে, সেটা 10-15টা 20টা বা 30টা 100টাও থাকতে পারে বা 1000টাও থাকতে পারে, 500টা 300টা এরকমও থাকতে পারে। তো মোটামুটি কম্পারেটিভলি কম পরিমাণ তারাদেরকে নিয়ে যে স্টার ক্লাস্টার সিস্টেম তৈরি হয় সেইগুলোকে বলা হয় ওপেন ক্লাস্টার সিস্টেম। এবং এই স্টার ক্লাস্টার গুলোতে সাধারণত ইয়াং স্টার্স বেশি দেখা যায়। ইয়াং স্টার্স, ব্লু কালার স্টার্স, হাইলি হট স্টার্স, এই ব্যাপারগুলো সবই ম্যাক্সিমাম দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ওপেন স্টার ক্লাস্টারে। অ্যান্ড ওপেন স্টার ক্লাস্টার সিস্টেমগুলো কিন্তু গ্র্যাভিটেশনালি বাউন্ড সিস্টেম নয়। আজকে যে এই ওপেন ক্লাস্টার সিস্টেমটাকে আমি এরকম দেখছি, আজ থেকে কয়েক লক্ষ কয়েক কোটি বছর বাদে তো এই একই স্টার ক্লাস্টারকে যদি অন্য কোনো প্রাণীরা ইন্টেলিজেন্ট লাইফ দেখে তাহলে তারা কিন্তু দেখবে এই তারাগুলো একে অপরের থেকে সরে গিয়েছে। ঠিক যেভাবে কোনো একটি ক্লাস্টার অফ স্টারে, ওপেন ক্লাস্টারেই আমাদের সূর্য একসময় জন্মগ্রহণ করেছিল, ধীরে ধীরে ডিউ টু সো মেনি রিজনস সেই সব তারা একে অপরের থেকে সরে গিয়েছে। অ্যাট প্রেজেন্ট আমরা আমাদের সূর্যকে একটি একটি জায়গায় একটি তারা এরকম পর্যায়ে দেখতে পাই। এবার ক্লাস্টারের মধ্যে যেসব তারারা নেই বা দ্য স্টার্স হুইচ আর নট বিলঙ্গিং টু এনি কাইন্ড অফ ক্লাস্টার, তাদেরকে আমরা বলি ফিল্ড স্টার্স। ফিল্ড অর্থাৎ যে কোনো ফিল্ডে যেদিকেই তাকাচ্ছি আমরা তারা দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম তারারাই আজকে আমরা যখন দেখি আকাশে আমাদের গ্যালাক্সির তারা ম্যাক্সিমামই আমরা দেখতে পাই তারা ফিল্ডে রয়েছে, তারা কোনো ক্লাস্টারে নেই। কিন্তু ক্লাস্টারেও প্রচুর তারা থাকে। এবার এই ওপেন ক্লাস্টারের সব থেকে অসাধারণ এক্সাম্পল হলো এই পার্টিকুলার ক্লাস্টার যেটা আমরা দেখতে পাচ্ছি। এর বাংলা নাম হয়তো তোমরা কেউ কেউ জানো, কৃত্তিকা। কৃত্তিকা নক্ষত্রপুঞ্জ, ইংরেজিতে এটাকেই বলা হয় প্লিয়াডিস। প্লিয়াডিস স্টার ক্লাস্টার বর্তমানে খালি চোখেই আকাশে দেখা যাচ্ছে। যদি তোমাদের কলকাতায় বা আশপাশে, কলকাতাতেও যদি খালি আকাশ থাকে, পরিষ্কার আকাশ মোটামুটি যদি থাকে, লাইট পলিউশন একটু কম, এরকম জায়গা থেকে খুব সহজেই এই কৃত্তিকা নক্ষত্রপুঞ্জ কিন্তু দেখা যায়। টরাস বা বৃষ রাশি, টরাস কনস্টেলেশনের পাশে এই প্লিয়াডিস কনস্টেলেশন উপস্থিত। আমরা যদি পরবর্তীকালে কোনো স্টার ওয়াচিং সেশন করাতে পারি বা করাবো, আশা আছে, আমরা যদি আকাশ পরিষ্কার তখন থাকে তাহলে আমরা এই চেষ্টা করবো এই অবজেক্ট গুলো দেখানোর। এবং আমি যেখানে আছি সেখানে আকাশ পরিষ্কার থাকলে তো অসাধারণ দেখা যায় এই নক্ষত্রপুঞ্জকে।
তো যাই হোক, এই ওপেন ক্লাস্টারকে বাদ দিলে পরে আরেক ধরনের ক্লাস্টার আমরা এখানে দেখতে পাচ্ছি, যাকে বলা হয় গ্লোবুলার ক্লাস্টার। এবং খুব সহজেই আমরা বুঝতে পারছি যে এরকম ধরনের ক্লাস্টারে প্রচুর পরিমাণে তারা, হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ তারাও কিন্তু এই ক্লাস্টার তৈরিতে সাহায্য করে। যদি আমরা আমাদের সূর্যের আশপাশের অঞ্চলটা দেখি, মোটামুটি সোলার নেইবারহুড যদি একটু তোমরা সার্চ করে দেখো, সোলার নেইবারহুড, তাহলে দেখতে পাবে সোলার নেইবারহুড মোটামুটি 10-20% এরকম ডিস্টেন্সের মধ্যে কতগুলো তারা আছে, বা ধরো 50 লাইট ইয়ার্স এর মধ্যে কতগুলো তারা আছে। দেখবে হয়তো হয়তো 500 তারা আছে, 1000 তারা আছে, কিন্তু এইখানে কিন্তু ওরকমই মোটামুটি 100 লাইট ইয়ার্স এর মধ্যে, নর্মালি যে জায়গায় 100 লাইট ইয়ার্স এর মধ্যে যদি 1000 তারা 2000 তারা থাকে, এখানে কিন্তু সেটা নয়। এখানে ওরকম 50 লাইট ইয়ার্স 100 লাইট ইয়ার্স অঞ্চলের মধ্যেই কয়েক লক্ষ তারা একসাথে থাকে। এই এরকম জায়গাকে এরকম মানে আবদ্ধভাবে থাকা, গ্র্যাভিটেশনালি বাউন্ড হিউজ অ্যামাউন্ট অফ স্টার নিয়ে একই জায়গায় থাকা ক্লাস্টার গুলোকে আমরা বলি গ্লোবুলার ক্লাস্টার। এবং এই ধরনের গ্লোবুলার ক্লাস্টার যখন তোমরা দেখবে, সাধারণত দেখা যায় গ্লোবুলার ক্লাস্টারে প্রায় সব তারাই হচ্ছে ওল্ড স্টার্স। গ্লোবুলার ক্লাস্টার যখন আকাশে দেখা যায়, মানে এখনো দেখা যাচ্ছে, যদি তোমাদের কাছে ভালো বাইনোকুলার থাকে, আর যদি হাউ টু ওয়াচ দ্য স্কাই অ্যান্ড ওয়াই অ্যান্ড ওয়েন টু ওয়াচ দ্য স্কাই, এই ব্যাপারে তোমাদের যদি ভালো ধারণা থাকে, তাহলে বেশ কিছু গ্লোবুলার ক্লাস্টার কিন্তু মোটামুটি খালি চোখে না হলেও মোটামুটি বাইনোকুলার দিয়ে খুব ভালোই দেখা যায়। কলকাতা শহর থেকে একটু ডিফিকাল্ট, বাট কলকাতার যে কোনো আশপাশ থেকে, এমনকি মফস্বল অঞ্চল থেকেও, খড়দা বা ওরকম জায়গা থেকেও কিন্তু দেখা যায়। এবারে ব্যাপারটা হচ্ছে, এই গ্লোবুলার ক্লাস্টারের দিকে যদি কখনো তোমরা তাকাও, বা কখনো যদি একটা গ্লোবুলার ক্লাস্টার বাইনোকুলার বা টেলিস্কোপে দেখো, চেষ্টা হবে সেটা দেখানোর ভবিষ্যতে, তাহলে মনে রাখবে আমরা আমাদের মহাবিশ্বের সব থেকে পুরনো তারাগুলোকে দেখতে পাচ্ছি। এই এক একটা তারার বয়স 1000 কোটি বছরেরও বেশি। এই প্রত্যেকটা তারার বয়স বেশিরভাগ। এবং এই যে তার গ্লোবুলার ক্লাস্টারটা আমি এখানে দেখিয়েছি যে ছবিটা, এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট নোন গ্লোবুলার ক্লাস্টার ইন দ্য ইউনিভার্স। এর নাম হচ্ছে ওমেগা সেন্টাউরি। আমরা দেখতেও পাই ওমেগা সেন্টাউরিকে, একটু সাউদার্ন ইন্ডিয়া, আমাদের এখান থেকে দেখা যায়, কিন্তু কলকাতা থেকে এই ওমেগা সেন্টাউরি দেখা সম্ভব নয়। কিন্তু এছাড়াও অন্যান্য অনেক গ্লোবুলার ক্লাস্টার রয়েছে, সেটা দেখা যায়। এবং পরবর্তীকালে যখন তোমরা স্টেলার অ্যাস্ট্রোনমি সম্পর্কে বা তারাদের কি করে জন্ম হলো, মৃত্যু হলো, এই সবকিছু জেনে যখন আকাশ পর্যবেক্ষণ করবে, তখন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে গায়ে কাঁটা লেগে যাবে। তোমরা নিজেদের জন্মটাকেই দেখতে পাবে স্টেপ বাই স্টেপ তারাদের মাধ্যমে, স্টেপ বাই স্টেপ। এর ফলে এটা আমার ইচ্ছাই ছিল যে আমরা প্রথমেই তারা দেখানোর কোনো ক্যাম্পেইন না করে আগে একটু অ্যাস্ট্রোনমি সম্পর্কে জেনে নেওয়ার পরে, মেবি কামিং ইয়ারে অ্যাস্ট্রোনমির একটা বেসিক আইডিয়া তৈরি হয়ে যাওয়ার পরে উই উইল ট্রাই যাতে এরকম কোনো স্কাই ওয়াচিং ক্যাম্পেইন করানো যায়, স্কাই ওয়াচিং ওয়ার্কশপ। তখন দেখবে আকাশটাকে যেন একদম অন্য চোখে দেখার সুযোগ আসবে আমাদের কাছে। এই স্টার ক্লাস্টার কিন্তু প্রচুর পরিমাণে মহাকাশে রয়েছে। আমি আগেই বলেছি ওপেন ক্লাস্টার্স এন্ড গ্লোবুলার ক্লাস্টার্স। বেসিক্যালি ওপেন ক্লাস্টার গ্রুপস অফ লুজলি বাউন্ড পপুলেশন 1 স্টার্স। পপুলেশন 1 মানে কি আমি পরে বলবো। এবং ফিউ ডজন থেকে শুরু করে ফিউ হান্ড্রেড, কোনো কোনো ক্ষেত্রে কয়েক হাজার তারা মিলে এই ক্লাস্টারগুলো তৈরি করে। দে আর নট গ্র্যাভিটেশনালি বাউন্ড। অ্যান্ড এই ওপেন ক্লাস্টার আমরা যদি আমাদের গ্যালাক্সিটাকে দেখি, গ্যালাক্টিক প্লেন যে গ্যালাকটিক ডিস্ক বা গ্যালাকটিক যে স্পাইরাল আর্মস, মোটামুটি সেই স্পাইরাল আর্মস বা ডিস্কেই এই ওপেন ক্লাস্টারগুলো দেখতে পাওয়া যায়। কিন্তু যদি আমরা গ্লোবুলার ক্লাস্টারের দিকে চলে যাই, গ্লোবুলার ক্লাস্টার কিন্তু আমরা দেখতে পাবো গ্যালাক্সির প্লেন থেকে অনেক ওপরে, অনেক উঁচুতে, অর্থাৎ বাল্জ, যেখানে গ্যালাকটিক বাল্জ রয়েছে তার আশপাশে। গ্যালাক্সি নিয়ে যখন কোনো ক্লাস হবে তখন আমরা এই ব্যাপারগুলো আরেকটু ভালোভাবে জানবো। আমি আগেই বলেছি প্লিয়ারিস, বা আরেকটা তার নাম রয়েছে M45। তো এই টরাস বা বৃষ রাশিতে এই প্লিয়াডিস নক্ষত্রপুঞ্জ বা ওপেন ক্লাস্টারটাই হচ্ছে আমাদের পৃথিবীর সব থেকে নিয়ারেস্ট ওপেন ক্লাস্টার। আর এই প্লিয়াডিস এবং অ্যাকচুয়ালি নিয়ারেস্ট ওপেন ক্লাস্টার আরেকটি আছে হায়াডিস, প্লিয়াডিস এবং হায়াডিস,
এই বিশেষত হায়াডিস আর প্লিয়াডিসকে স্টাডি করে কিন্তু আমরা মহাকাশ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, স্পেসিফিক্যালি হায়াডিসকে। তো যাই হোক, এটা তো আমরা জাস্ট দেখিয়ে রাখলাম। এবার আমি বলেছি হ্যাঁ, গ্লোবুলার ক্লাস্টার্স। গ্লোবুলার ক্লাস্টার হচ্ছে সেই সব তারাদের সমষ্টি যেখানে মেইনলি আমরা প্রচুর পরিমাণে ওল্ড স্টারসদের এক একটা সমষ্টিকে দেখতে পাবো, অ্যান্ড দিস সিস্টেমস আর গ্র্যাভিটেশনালি বাউন্ড। এবার বেসিক্যালি যেহেতু এরা গ্র্যাভিটেশনালি বাউন্ড সিস্টেম, বছরের পর বছর ধরে তারা কি এই তারাগুলো কিন্তু একে অপরের থেকে দূরে সরে যাবে না। অর্থাৎ আজকেও আমি এই তারাগুলোকে যেরকম দেখতে পাচ্ছি, যদি তারাগুলো মরে না যায়, তাহলে আজ থেকে 1 কোটি বছর বাদেও ওই ওমেগা সেন্টাউরি গ্লোবুলার ক্লাস্টারকে আমরা ওরকমই দেখতে পাবো, ওরকমই ঘন একটা সন্নিবিষ্ট তারাদের জায়গা, যদি না তারাগুলো ইটসেলফ মরে যায়। সো বেসিক্যালি আমাদের যে কোনো গ্যালাক্সি ফরমেশনের একদম আর্লি স্টেজে, আর্লি ফেজে মনে করা হয় এই গ্লোবুলার ক্লাস্টারের জন্ম হয়। এবং ন্যাচারালি আমি বলেছি গ্যালাকটিক ডিস্ক বা গ্যালাকটিক প্লেন থেকে অনেক দূরে গ্যালাকটিক হ্যালো বা বাল্জ অঞ্চলগুলোতেই এই গ্লোবুলার ক্লাস্টারদের কনসেন্ট্রেশনটা দেখতে পাওয়া যায় বেশি। যাই হোক, এই হলো বেসিক্যালি তারাদেরকে জানার আগে তারারা যে ক্লাস্টার ফরমেশনেও থাকতে পারে এবং ক্লাস্টার ফরমেশনে না থেকে ছড়িয়ে ছিটিয়ে ফিল্ড অর্থাৎ সেপারেটলিও থাকতে পারে, এটা জেনে নেওয়াটা আমাদের দরকার। যেরকম এই একটা গ্লোবুলার ক্লাস্টার আমরা দেখতে পাচ্ছি, এটাকে একটু ভালো মানে যারা আকাশ পর্যবেক্ষণটা হাউ টু ইউজ আ টেলিস্কোপ অ্যান্ড ওয়েন টু ইউজ আ টেলিস্কোপ ইন উইচ টাইপ অফ স্কাই, এটা সম্পর্কে আইডিয়া যদি থাকে তাহলে এই ক্লাস্টারগুলোকে খুব সহজভাবেই দেখা যায়। M92 বা মিশিয়ান 92, ইট ইস আ ওয়ান্ডারফুল গ্লোবুলার ক্লাস্টার, হারকিউলিস কনস্টেলেশনে রয়েছে। এছাড়াও যদি আমরা দেখি, এই ছবিটা তোমরা আগেই দেখেছো, ওমেগা সেন্টাউরি, দ্য লার্জেস্ট নোন গ্লোবুলার ক্লাস্টার ইন দ্য ইউনিভার্স। এখানে আমরা স্করপিয়াস কনস্টেলেশনে অর্থাৎ বৃশ্চিক রাশিতে দেখতে পাচ্ছি একটা ওপেন ক্লাস্টার M7, বেশ কিছু তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পেছনের তারাগুলো নীলগুলো হচ্ছে ক্লাস্টারের তারা, পেছনের তারাগুলো ব্যাকগ্রাউন্ড স্টার। আরেকটা ক্যাসিওপিয়া কনস্টেলেশনে দেখতে পাচ্ছি আরেকটি ক্লাস্টার NGC 457। সেরকমই হারকিউলিসে M13 আরেকটা বিখ্যাত গ্লোবুলার ক্লাস্টার। এগুলো কিন্তু দেখা যায়, উই ক্যান সি ইট। তো এরকম বহু আকাশ জুড়ে বহু এরকম স্টার ক্লাস্টার্স রয়েছে। স্টার ক্লাস্টারেও যেরকম তারারা থাকে, আবার সেপারেটলিও তারারা থাকে, যেরকম এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আরেকটা সিস্টেম হয়, দেখা গেছে যে ক্লাস্টার এবং সেপারেট অ্যাবসলিউটলি সেগ্রিগেটেড অবস্থায় না থেকে কিছু কিছু সিস্টেমস দেখা যায়। সেই সিস্টেমগুলোকে বলা হয় স্টেলার অ্যাসোসিয়েশন। মানে এমনও জায়গা কিছু কিছু খুঁজে পাওয়া গিয়েছে যেখানে ওই ওপেন ক্লাস্টারের মতন বেশ কিছু তারা রয়েছে, কিন্তু বেসিক্যালি সেই তারাগুলো কোনো একটা ক্লাস্টারের সমষ্টি নয়, ক্লাস্টারের অংশ নয়। আবার আমরা যদি আমাদের সূর্যের আশপাশের নেইবারহুডকে দেখি যে আচ্ছা বেশ দূরে 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 এক একটা সেপারেট তারা রয়েছে, সেরকমও নয়। এরকম সমষ্টি, তারাদের সমষ্টি পুরোপুরি বলবো না, লুজলি তারা বাউন্ডও নয়, তারা ক্লাস্টারের মধ্যেও নেই, কিন্তু এরকম কিছু কিছু জায়গা রয়েছে, যেরকম একটি বিশেষ অঞ্চল রয়েছে স্করপিয়াস সেন্টাউরাস অ্যাসোসিয়েশন, বা ধরো একটা স্করপিয়াস লুপাস অ্যাসোসিয়েশন। এই অঞ্চলগুলোতে দেখা গেছে যে কিছু কিছু তারা হান্ড্রেডস অফ লাইট ইয়ার্স জুড়ে কনসেন্ট্রেশন অফ স্টারটা একটু বেশি অন্যান্য জায়গার তুলনায়। যেরকম ওরায়ন, কালপুরুষ, সে যে যতগুলো তারা আমরা দেখতে পাই কালপুরুষে, একমাত্র সব থেকে ব্রাইটেস্ট স্টার বিটেলজিউস বাদ দিয়ে বা আদ্রাকে বাদ দিয়ে ওরায়নের বাকি সবকটা তারাই কিন্তু মোটামুটি আমাদের পৃথিবী থেকে মোটামুটি সিমিলার, অ্যারাউন্ড সিমিলার ডিস্টেন্স দূরেই রয়েছে। আমরা বুঝতে পেরেছি যে হয়তো তারা এই কারণেই সিমিলার ডিস্টেন্স দূরে রয়েছে, বিকজ তারা যে জায়গা থেকে জন্ম নিয়েছে তাদের বেশিরভাগটাই হচ্ছে ওই ওরায়ন নেবুলা থেকে। এবার ওরায়ন নেবুলা যেহেতু আমাদের থেকে ১,৫০০ আলোকবর্ষ দূরে রয়েছে, তো ওখান থেকে জন্ম নেওয়া তারাগুলো মোটামুটি সিমিলার ডিস্টেন্সেই রয়েছে এবং তারা ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে, কিন্তু স্টার ক্লাস্টার আকারে না থাকলেও দে আর ফর্মিং আ টাইপ অফ সর্ট অফ অ্যাসোসিয়েশন, একটা লার্জ স্ক্যাটারিং অফ স্টার্স। এই ধরনের কিছু কিছু স্টেলার অ্যাসোসিয়েশন কিন্তু আমরা খুঁজে পেয়েছি আমাদের মিল্কি ওয়ে, আমাদের গ্যালাক্সিতে। এবং বেসিক্যালি এই অ্যাসোসিয়েশন গুলোকেও কিন্তু স্পাইরাল আর্ম যে মিল্কি ওয়ে রয়েছে
সেখানেই খুঁজে পাওয়া গিয়েছে। কেন এইসব ব্যাপারগুলো হলো সেটা আমরা ধীরে ধীরে আলোচনা করব। তা আজকে আমরা যেটা এই যে ব্যাপারটা দেখলাম, যে আমরা আগে বুঝে নেওয়ার চেষ্টা করলাম তারারা কিভাবে ডিস্ট্রিবিউটেড, তারাদের ডিস্ট্রিবিউশনটা কিরকম মহাকাশে। তারারা মোটামুটি 3 রকম ভাবে ডিস্ট্রিবিউটেড। একটা হচ্ছে সেপারেট, যেটা আমাদের সূর্য। আরেকটা হচ্ছে ক্লাস্টার ফরমেশনে। ক্লাস্টার ক্যান বি অফ 2 টাইপস। একটা হচ্ছে ওল্ড স্টারসদের ক্লাস্টার, ওল্ড পিপলদের মতন। আরেকটা হচ্ছে ইয়াং স্টারসদের ক্লাস্টার, ওপেন ক্লাস্টার্স। আর এই ক্লাস্টার অ্যান্ড সেপারেট ফিল্ড স্টার বাদ দিলে পরেও কিন্তু দেয়ার আর হিউজ স্ক্যাটারিংস অফ হান্ড্রেডস অফ লাইট ইয়ার্স জুড়ে হিউজ স্ক্যাটারিংস অফ স্টার্স থাকে, যাদেরকে আমরা বলি স্টেলার অ্যাসোসিয়েশন। এইভাবে মোটামুটি তারারা বিন্যস্ত হয়ে রয়েছে। গৌরব, গৌরব, হ্যাঁ, হ্যালো হ্যালো। দুটো কোয়েশ্চেন এসছে, দুটো একটু আচ্ছা, যদি এইগুলোকে হ্যাঁ ইয়ে হ্যাঁ, করে দিস। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ শিওর হ্যাঁ, শিওর। এরপর আমারও ওকে, একটা প্রশ্ন আছে। ইয়েস ইয়েস ইয়েস, শিওর হ্যাঁ শিওর। হ্যাঁ, আচ্ছা, একটা সুস্মিতা, একটা হ্যাঁ শীর্ষক। সুস্মিতা। আচ্ছা স্যার, আপনি বললেন যে ওপেন ক্লাস্টার গ্র্যাভিটেশনালি বাউন্ড নয় এবং সূর্য যদি একসময় ওপেন ক্লাস্টারে ছিল, তাহলে সূর্য স্থির প্ল্যানেট সূর্যের চারদিকে রিভলভ করছে, এই কথাটা কি তবে ভুল হয়েছে? না, কখনোই নয়। সূর্য স্থির নয় তো, সূর্য কখনোই স্থির নয়। হ্যাঁ, ব্যাপারটা এটাই। হ্যাঁ, আমাদের সোলার সিস্টেমটা ইজ গ্র্যাভিটেশনালি বাউন্ড উইথ সূর্য, কিন্তু সূর্য ইটসেলফ ইজ নট আ ক্লাস্টার মেম্বার। স্টার ক্লাস্টারের সদস্য সূর্য নয় কোনো। কিন্তু এক সময় সূর্যের জন্ম হয়েছিল একটি স্টার ক্লাস্টারে, এবং সে ধীরে 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 ছড়িয়ে পড়েছে। অ্যাট প্রেজেন্ট সূর্যের আশপাশে, মানে সূর্য ইজ নট আ মেম্বার অফ এনি স্টার ক্লাস্টার। হ্যাঁ, কিন্তু তার সাথে সূর্য স্থির হওয়ার কোনো সম্পর্কই নেই। মহাবিশ্বে এমন কোনো বস্তু নেই যা স্থির, এমন কোনো বস্তু নেই যার মৃত্যু হবে না। এভরিথিং হ্যাজ লাইফ, আ পার্টিকুলার লাইফ টাইম, and every object in the universe is moving. Not a single object in our universe is static. আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে শিবশঙ্কর পালিত, হ্যাঁ, ক্যান ইউ প্লিজ ইলাবোরেট আ বিট মোর অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন স্টার্স এন্ড নক্ষত্র? এইটা আচ্ছা, আমার প্রশ্ন। স্টার এটা আমি তাহলে টকটা আজকে শেষ করি নি, তারপর আমি আসছি এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার তারা আর আমার নক্ষত্র কিন্তু হ্যাঁ, আলাদা। আলাদা আলাদা। হ্যাঁ, আচ্ছা, আমার হুম, একটা প্রশ্ন আছে। হুম, সেটা হচ্ছে যে, তো আমি তিনটে জিনিস দেখলাম এখানে। হুম, একটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে ওপেন ক্লাস্টার, হ্যাঁ, একটা ওপেন হচ্ছে ক্লাস্টার, গ্লোবুলার ক্লাস্টার। গ্লোবুলার হ্যাঁ, ক্লাস্টার গ্র্যাভিটেশনালি বাউন্ড এবং ওপেন ক্লাস্টার গ্র্যাভিটেশনালি বাউন্ড নয়। বাউন্ড নয়, হ্যাঁ, ইয়েস। আচ্ছা। এছাড়া তুই ফিল্মস্টারের কথা বললি, ফিল্মস্টার মানে আওয়ার হ্যাঁ, সাথে ওয়ান অফ দ্য ফিল্মস্টার। ফিল্মস্টার্স, তাহলে হ্যাঁ যে ওই স্টেলার অ্যাসোসিয়েশন বললি, তার মানে ওরা হ্যাঁ পুরোপুরি ওপেন ক্লাস্টারও নয়, আবার ফিল্মস্টারও হ্যাঁ, নয়। তাহলে কি এই ফিল্মস্টারও দুটো নয়। মাঝামাঝি ফেজে, মানে যখন হ্যাঁ, ওপেন খুব ক্লাস্টার সম্ভবত থেকে তাই। ওপেন ওপেন ক্লাস্টার ক্লাস্টার থেকে থেকে ওরা তারা যখন ধীরে ফিল্মস্টার ধীরে, হচ্ছে, হ্যাঁ, তখন ফিল্মস্টার মাঝামাঝি হচ্ছে। অবস্থাটাকে আমি হ্যাঁ, ওই স্টেলার অ্যাসোসিয়েশন বলতে পারি। খুব সম্ভবত তাই, যেহেতু আচ্ছা। এরকম অ্যাসোসিয়েশন আমাদের গ্যালাক্সিতে কম খুঁজে পাওয়া গিয়েছে এবং হ্যাঁ। এগুলো স্টাডি করা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। হুম। সেজন্য আমরা 100% বলতে পারছি না, বাট খুব হ্যাঁ। সম্ভবত তাই লজিক্যালি। এবং আচ্ছা। ইয়েস, দেয়ার আর এভিডেন্সেস যে সেটা সেরকমই, বাট হুম। সেটা 100% প্রুফ, হার্ড প্রুভেন এভিডেন্স এখনো নয়। হ্যাঁ, ওকে। so খুব সম্ভবত স্টেলার অ্যাসোসিয়েশনস আর a transitional phase between cluster, open cluster to field stars. হ্যাঁ, ওকে। হুম। এই ট্রানজিশনাল ফেজ নিয়ে অনেক গপ্প আছে, আমি ধীরে ধীরে আসবো। হ্যাঁ বেসিক্যালি আমার মনে হয় হয়তো যখন 7-8টা ক্লাস শেষ হয়ে যাবে তারাদের উপরে, তখন হয়তো স্টুডেন্টরা দাবি করবে স্যার আরো কয়েকটা ক্লাস নিন। তারারা হ্যাঁ হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের থেকে অনেক বেশি হ্যাঁ ইন্টারেস্টেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা আমারও এটাই। তুই জানে ইন্টারস্টেলার মিডিয়ামটা পড়ে নে, আমারও না শিবশঙ্কর কোথাও মনটা খুঁতখুত করছে যে এতদিন তারা এবং নক্ষত্রের একজাতটা আবার গৌরব এদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করছে কেন? যাই হোক, আমরা কন্টিনিউ ঠিক করি। আছে, ওটা আমি আসবো। যাই ওকে। হোক, ওটা তো অবশ্যই, ওটা আমি জানতাম কেউ না কেউ করবে কোশ্চেনটা। তো এবার এই তারাদেরকে নিয়ে আমি যখন বললাম যে তারাদের জন্ম হচ্ছে কোন একটা জায়গায়, তারপর তারা ওই ক্লাস্টার থেকে সরে গিয়ে ধীরে ধীরে ফিল্ডে পরিণত হচ্ছে, তাহলে ন্যাচারালি কোশ্চেনটা আসে যে তারাদের জন্মটা হয় কোথায়। তো মনে রাখতে হবে, এই যে তারাদের ডিস্ট্রিবিউশনের কথা আমি মোটামুটি বললাম, খুব সহজে বললাম। আমরা চেষ্টা করব পরবর্তীকালে, মেবি ইন জানুয়ারি ফেব্রুয়ারি, মানে আমাদের ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট সায়েন্টিস্ট ইন দ্য ফিল্ড অফ স্টার ফরমেশন, তাকে দিয়েই একটা টক দেওয়ানোর অ্যাবাউট স্টার ফরমেশন। হ্যাঁ, তো সেটা অনলাইনেই হবে। হ্যাঁ, সেটা আমরা চেষ্টা করবো একটা স্পেশাল সেশন করার। আমি ওনার সাথে কথাও বলে রেখেছি, হি ইজ এগ্রিং টু, বাট হি ক্যান গিভ টাইম ইন ফেব্রুয়ারি। তো সেটা আমরা চেষ্টা করবো নিঃসন্দেহে। তো যাই হোক, এই তারারা তো ডিস্ট্রিবিউটেড হয়ে রইল। মনে রাখতে হবে আমাদের ইউনিভার্স
is basically extremely empty, মানে ফ্যান্টাস্টিক্যালি এমটি, ইট ইজ আনবিলিভেবলি এমটি। যদি ওই আকাশের ছবি দেখে আমাদের মনে হচ্ছিল তারাগুলো কত কাছে কাছে, কিন্তু আসলে কিন্তু তা নয়, ওটা একটা অপটিক্যাল ইলিউশনের মতো। আমরা আমাদের চোখ লিনিয়ার ডিস্টেন্স খুব বেশি বুঝতে পারে না, অ্যাঙ্গুলার ডিস্টেন্স খুব ভালোভাবেই বুঝতে পারে। এর ফলে একটা তারা আরেকটা তারার থেকে 50 আলোকবর্ষ দূরে থাকলেও বহু দূর থেকে ছবি তোলার ফলে আমাদের মনে হবে তারা দুটো খুব কাছে পিঠে আছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। তাহলে তারাদের দুটো তারার মাঝখানে এত বেশি জায়গা রয়েছে, এটা একটু এক্সাম্পল দিয়ে যদি বলি, যে আমরা যখন এই আগামী 1 মাস বাদে বইমেলা আসতে চলেছে, এবং ন্যাচারালি বইমেলাতে আমি যাব না এটা হতেই পারে না, সুতরাং আমি আসবো। তো বইমেলাতে রোববার দিন শনিবার দিন প্রচন্ড ভিড় হয়, সে আমরা জানি। অবশ্যই যদি আমরা চাই, বইমেলায় যখন ভিড় হচ্ছে, যদি আমরা চাই, তবুও কিন্তু দেখা যায় আমরা কিন্তু হাঁটাহাঁটি করছি, কিন্তু আমরা যে হাঁটাহাঁটি করছি, ওই আমরা দুটো মানুষের দুটো পায়ের মাঝখান দিয়ে কিন্তু চাইলে পরে 10টা পিঁপড়ে ইজিলি পাস করে বেরিয়ে চলে যেতে পারে। কিন্তু আমাদের মনে হচ্ছে আমরা কি ঘিঞ্জি ভাবে রয়েছি। ব্যাপারটা এখানেও সেরকম, মহাবিশ্ব ব্যাপারটা সেরকম। দূর থেকে দেখে মনে হতে পারে তারারা খুব কাছে পিঠে রয়েছে, বাট বেসিক্যালি ইট ইজ নট। আমি যে বললাম, ওই যে আমাদের সূর্যের পরের সব থেকে নেক্সট নিয়ারেস্ট স্টারটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি, যা অ্যারাউন্ড 4.2 লাইট ইয়ার দূরে রয়েছে। এই ডিস্টেন্সটা এত 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 বেশি যে এর মাঝখান দিয়ে অন্তত 1000 তারা আমাদের সূর্য বা প্রক্সিমা সেন্টাউরির সাথে ধাক্কা না খেয়ে কোনো প্রভাব সৃষ্টি না করেই বেরিয়ে চলে যেতে পারে। মানে এটা এত বিপুল ডিস্টেন্স। এবার তাহলে কোশ্চেন হতেই পারে যে এই যে এত তারা রয়েছে, তারাদের মাঝে কি রয়েছে? এমটি স্পেস আপনি তো বললেন, এমটি মানে কতটা এমটি? কারণ উই আর টকিং অ্যাবাউট সায়েন্স, বেসিক্যালি অ্যাস্ট্রোনমি। when we are talking about astronomy, it most probably is the most importantly is the most precise science, most accuracy নিয়ে ডিল হয় এখানে, হাই লেভেল অ্যাকুরেসি। তো এখানে কতটা এমটি, এই কোশ্চেনটাও কিন্তু উঠবে। এভরিওয়্যার দেয়ার উইল বি আ কোশ্চেন, কোয়ান্টিফাই ইট, কতটা, হাউ মাচ। তো এই দেখা গেছে দুটো তারার মাঝে যে বিশাল পরিমাণ খালি জায়গা, সেটাও কিন্তু পুরোপুরি খালি নয়। অবশ্যই আমরা আমাদের পৃথিবীতে বসে, আমরা যেখানে বসে আছি, তোমরা যেখানে বসে আছো, আমরা যদি কিছুটা এয়ারকে আমরা হঠাৎ করে একটু কিছুটা এয়ার ধরলাম, ধরে যদি টেস্ট করি, তাহলে দেখতে পাবো মেবি 1 কিউবিক সেন্টিমিটার এয়ারে মেবি বিলিয়ন্স অফ হাইড্রোজেন অ্যান্ড আদার অ্যাটমস রয়েছে। কিন্তু দুটো তারার মাঝের যে ডিস্টেন্স বা তারার মাঝের যে জায়গাটা, সেটাকে আমরা বলি ইন্টারস্টেলার রিজিয়ন। আর সেই ইন্টারস্টেলার রিজিয়নেও কিন্তু খুব স্বল্প পরিমাণে হলেও কিছু কিছু জিনিস থাকে, যাকে আমরা বলি ইন্টারস্টেলার মিডিয়াম। Now this is a basically interstellar medium কি, the vast ocean of gas particles, gas which is floating in the region between two stars. এই ইন্টারস্টেলার মিডিয়াম মেইনলি কি দিয়ে তৈরি? ম্যাক্সিমাম, মোর দ্যান, বুঝতেই পারছো, মোর দ্যান 90% হচ্ছে নিউট্রাল হাইড্রোজেন দিয়ে তৈরি, যাকে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ভাষায় বলি H1 রিজিয়ন। এবার যখন তোমরা ইন ফিউচার আস্তে আস্তে প্রজেক্টের দিকে এগোতে শুরু করবে, তখন দেখবে লেখা আছে কোন একটা প্রজেক্টে, কোন একটা পেপারে লেখা আছে H1 রিজিয়ন। সো বুঝতেই পারছো যে এই জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকাটা আগে থেকে প্রয়োজন, না হলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না হোয়াট ইজ H1 রিজিয়ন। H1 region means neutral hydrogen present in the interstellar medium. এছাড়া থাকে আয়োনাইজড হাইড্রোজেন। আয়োনাইজড হাইড্রোজেনকে আমরা বলি H2 রিজিয়ন। আর এছাড়া থাকে মলিকুলার হাইড্রোজেন। মলিকুলার হাইড্রোজেন যেসব জায়গায় থাকে, সেখানে সাধারণত হিউজ পরিমাণ গ্যাসিয়াস মলিকুলার হাইড্রোজেন ক্লাউড তৈরি করে, এক ধরনের নেবুলা। এটা আমরা পরে এটা নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি আমি যদি দেখতে চাই যে এই ইন্টারস্টেলার মিডিয়ামে দুটো তারার মাঝখানের এই ইন্টারস্টেলার রিজিয়নে গিয়ে তোমরা যদি একটা ওই একই এক্সপেরিমেন্ট করো, যে ওখান থেকে কিছুটা হট করে এক খপ করে কিছুটা ইন্টারস্টেলার মিডিয়ামকে এক হাতে ধরলে 1 কিউবিক সেন্টিমিটারে আমাদের পৃথিবীতে যেখানে বিলিয়ন্স অফ অ্যাটমস থাকে, ইন্টারস্টেলার মিডিয়ামের ডেন্সিটি কিরকম? দিস ইজ দ্য ডেন্সিটি। অন অ্যাভারেজ অনলি 1 অ্যাটম পার কিউবিক সেন্টিমিটার। ভাবা যায়? almost perfect vacuum.
এইরকম ভ্যাকুয়াম কিন্তু পৃথিবীতে এত এক্সপেরিমেন্ট করেও তৈরি করা সম্ভব হয়নি। সো বেসিক্যালি দ্য বেস্ট, almost perfect vacuum is present in space, and that is the interstellar medium region. Now এই যে ইন্টারস্টেলার মিডিয়ামের যে কোনো জায়গাতে এই যে আমরা দেখতে পাচ্ছি 1 অ্যাটম পার কিউবিক সেন্টিমিটার থাকে, এইভাবে যদি আমি পুরো ইন্টারস্টেলার মিডিয়ামকে যতটা সম্ভব ম্যাপিং করি তাহলে দেখতে পাবো 90% of the atoms are basically hydrogen atoms. 90% of interstellar medium consists of hydrogen, and around another 8 to 9% is helium, and only 1% is everything else. তাহলে তোমরা যারা যারা সোনা টোনা ভালোবাসো, সোনা পরে বসে আছো, বিয়ে বাড়িতে সোনা পড়ো, যত সোনাই পড়ো না কেন, ওই হাইড্রোজেন আর হিলিয়ামই হচ্ছে মহাবিশ্বের প্রায় 99%। আর বাকি যত কিছু দেখতে পাচ্ছ, সোনা থেকে শুরু করে, লোহা থেকে শুরু করে, রূপো থেকে শুরু করে, সবই হচ্ছে মহাবিশ্বের মাত্র 1%। এই 1% এই সব জিনিসপত্র কি করে তৈরি হয় তা জানতে গেলেও আমাদেরকে তারাদেরকেই চিনতে হবে। কিছু কিছু ভেরি ভেরি ট্রেস অ্যামাউন্ট অফ মেটেরিয়াল থাকে, মলিকিউলস থাকে, যেরকম কার্বন মনোক্সাইড থাকে, ওয়াটার মলিকিউল থাকে, অ্যামোনিয়া থাকে, কিছু কমপ্লেক্স মলিকিউলস থাকে, কোনো কোনো মলিকিউলের টেম্পারেচার 10,000 ডিগ্রি বা তারও বেশিও হতে পারে। বাট বেসিক্যালি ইন্টারস্টেলার মিডিয়াম ইজ এক্সট্রিমলি কোল্ড, এক্সট্রিমলি এক্সেপশনালি কোল্ড। এই ইন্টারস্টেলার মিডিয়াম নিয়ে কাজ হচ্ছে আমাদের দেশে অত্যন্ত ভালোভাবে। আমি চেষ্টা করব ইন ফিউচার সামবডি হু ইজ এক্সপার্ট ইন ইন্টারস্টেলার মিডিয়াম রিসার্চ কোনো একটি টক যাতে অর্গানাইজ করা যায়। তাই এটা এই ইন্টারস্টেলার মিডিয়ামের যেটা আমি বললাম, এই ইন্টারস্টেলার মিডিয়ামকে কি আমরা দেখতে পাই? ইয়েস, দেখতে পাই। অবশ্যই আমাদের খালি চোখে নয়, কিন্তু আমরা দেখতে পাই থ্রু দ্য আইজ অফ ফ্যান্টাস্টিক ইনস্ট্রুমেন্টস অ্যান্ড টেলিস্কোপস। আমি যদি এই ইন্টারস্টেলার মিডিয়াম, আমি আগেই বলেছি, যদি আমি হিসেব করি তাহলে আমি দেখতে পাবো ম্যাক্সিমাম অফ দ্য ইন্টারস্টেলার গ্যাস ইজ কম্পোজড অফ হাইড্রোজেন, তারপর হিলিয়াম, তারপরে যে বাকি মেটেরিয়ালটুকু পড়ে থাকে তাকে আমরা বলি ইন্টারস্টেলার ডাস্ট। So interstellar dust is basically made up of mainly carbon, silica, কার্বন অ্যান্ড সিলিকা, আর এছাড়া কিছু কিছু ভেরি ভেরি ট্রেস অ্যামাউন্ট অফ কম্পাউন্ডস থাকে। আমাদের সমগ্র মহাবিশ্বটা বেসিক্যালি হাইড্রোজেন হিলিয়াম দিয়ে তৈরি, আর যে কোনো বস্তু বেসিক্যালি যা আমরা আমাদের পৃথিবীতে দেখি তা এই 1% ইন্টারস্টেলার ডাস্টের দিয়েই তৈরি, ম্যাক্সিমামটাই তাই। এই হচ্ছে কিছু ভেরি ইম্পর্টেন্ট ফ্যান্টাস্টিক পিকচার্স। ওরায়ন নেবুলা, তোমরা যদি দেখো ওরায়ন নেবুলা, তাহলে দেখো ওরায়ন নেবুলার পাশে এটা অবশ্যই এটা একদম ভিজিবল ইমেজ, এটা অপটিক্যাল ইমেজ ফ্রম হাবেল স্পেস টেলিস্কোপ। দেখো এই ওরায়ন নেবুলার পাশে এই দেখো এরকম হিউজ পরিমাণে গ্যাসিয়াস ডাস্টি স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। দিজ আর বেসিক্যালি ইন্টারস্টেলার হিউজ গ্যাস ক্লাউডস। এটাও ইন্টারস্টেলার মিডিয়াম, কিন্তু এই অঞ্চলে এগুলো একটু অনেক বেশি, মানে দে আর ভেরি মাচ মোর ডেন্স, যার ফলে এখানে তারা তৈরি হওয়া সম্ভব হচ্ছে। এই ইন্টারস্টেলার মিডিয়াম বা ইন্টারস্টেলার গ্যাস অ্যান্ড ক্লাউড থেকেই কিন্তু তারা তৈরি হয়, তারাদের জন্ম হয়। সিমিলারলি প্রায় 2,500 আলোকবর্ষ দূরে সিফিউস কনস্টেলেশনে দেখো এটাকে এলিফ্যান্ট ট্রাঙ্ক নেবুলা বলে, দেখতে অনেকটা হাতির সুরের মতো, যার ফলে আমরা এরকম নাম দিয়েছি। এর টেকনিক্যাল নাম হচ্ছে এইটা IC1396। হিউজ অ্যামাউন্ট অফ গ্যাস, হিউজ, কতটা বিস্তৃত, ফিউ লাইট ইয়ার্স লং, এখান থেকে এই অবধি ফিউ লাইট ইয়ার্স লম্বা হিউজ অ্যামাউন্ট অফ ইন্টারস্টেলার গ্যাস অ্যান্ড ডাস্ট। এবং আমরা এখানে কিন্তু বুঝতেও পারছি এই যে অঞ্চলটা, এটা এই ডাস্ট দিয়ে সামনে ঢাকা আছে বলে এর ভেতরেই যে লাইট দেখতে পাচ্ছি, বিকজ দে আর ফর্মিং স্টার্স, স্টারের জন্ম হচ্ছে ভেতরে। সো দিস আর সাম অফ দ্য এক্সাম্পলস অফ ইন্টারস্টেলার মিডিয়াম। দেখতে আমরা কি করে পাবো ডাস্টকে আর ওই গ্যাসকে কি করে দেখতে পাবো? ওই ভেতরে যদি তারা তৈরি হয়, those stars light will ultimately illuminate this gas and dust। এইভাবে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি, দেখতে পাই যে দুটো তারার মাঝখানের জায়গা বেসিক্যালি অ্যাবসলিউট ভ্যাকিউম নয়, সেখানেও দেয়ার আর পার্টিকেলস, দেয়ার আর লেস অ্যামাউন্ট অফ পার্টিকেলস, বাট আছে। সুতরাং আমি যা বলবো বা যা বলছি, everything is absolutely proved. There is no confusion about that.
যে আমি কি করে বললাম এত ক্ষীণ ইন্টারস্টেলার মিডিয়াম আছে কি নেই আমি বুঝবো কি করে? ইয়েস, উই ক্যান সি ইট, বাট বাই ইনডাইরেক্ট ওয়ে। এই হচ্ছে এক্সাম্পল। এবং অবশ্যই আগামী দিনে আমি আজকে খুব বেশি এগোবো না, বিকজ ইটস আ, আমি জানি স্টার নিয়ে পড়াশোনা করতে গেলে, স্টার এদেরকে বুঝতে গেলে ইট নিড সাম টাইম, হিউজ কমপ্লেক্স প্রসেস। আমি যতটা সম্ভব চেষ্টা করব ধীরে ধীরে ইন্টারেস্টিং ভাবে ইজিলি এগোনোর। তাই আমি বলেছি যে এরকম ইন্টারস্টেলার গ্যাস অ্যান্ড ক্লাউড থেকেই তারাদের জন্ম হয়, এবং তারাদের জন্ম নিয়ে উই উইল ট্রাই টু টেক আ লেকচার ফ্রম ওয়ান অফ দ্য বেস্ট এক্সপার্টস ইন আওয়ার কান্ট্রি। তো সেটা আমি ধীরে ধীরে আলোচনা করব, কিন্তু একটু বলে রাখি যে তারা জন্ম এটা আমি তখনই বলবো when that particular object has huge temperature enough at the center so that hydrogen starts fusing to helium. যদি এই একটা প্রসেস ঘটতে শুরু করে কোনো অবজেক্টের ভেতরে, তবেই সেটা তারা, আদারওয়াইজ নয়। নাও এইটাই যদি হয় তাহলে কিন্তু আমরা কিছু বুঝতে পারি কতটা পরিমাণে গ্যাস বা কতটা পরিমাণে ওই প্লাজমা গ্যাস জমা হয়ে কনসেন্ট্রেটেড হলে ফলে ভেতরের প্রেসার, অন্দরমহল বা কোরের টেম্পারেচার বা প্রেসার এত বেড়ে যাবে যে হাইড্রোজেন ফিউশন শুরু হবে। কতটা পরিমাণে গ্যাস একত্র হলে পরে, কনসেন্ট্রেটেড হলে পরে এটা সম্ভব, সেই হিসেবটা আমাদের কাছে মোটামুটি জানা আছে, উই উইল ডিসকাস লেটার। এবং এই হিসেবটার মাধ্যমেই আমরা কিন্তু একটা লিমিটেশনে আসতে পেরেছি। একটা স্টারের মাস, একটা স্টারের ভর কত হতে পারে। What is the range of masses for stars? We know that very well for low mass stars. আমরা জানি যে সূর্যের যা মাস, সূর্যের মাস কত, সূর্যের ওজন কত, এত কেজি, 2 পরে 30টা শূন্য অত কেজি। এবং আমরা ইন অ্যাস্ট্রোনমি, ইন স্টেলার অ্যাস্ট্রোনমি এরপরে যখন এগোবো, এই যে এত কেজি, 2 পরে 30টা শূন্য এত কেজি, এই ওজনটাকে বলা হয় 1 সোলার মাস। এবং সূর্যের যা মাস তার 8% of solar mass is minimum needed so that hydrogen fusion will start inside the core of an object. সুতরাং what is, কেউ যদি জিজ্ঞেস করে কোশ্চেন কুইজে যে what can be the mass of the least massive star, সব থেকে কম ভর সম্পন্ন তারার মাস কত হবে, we know that this is the number 0.08 solar mass, অর্থাৎ 8% of this number, 8% of solar mass, এতটা পরিমাণ ম্যাটার যদি কোনো জায়গায় কনসেন্ট্রেট করে, তবে তার ভেতরের টেম্পারেচারটা এতটা হতে পারবে which can ignite hydrogen। এবং কত বড় হতে পারে, what is the maximum solar mass or what is the maximum mass of a star, এই ব্যাপারটা একটা বিশাল কনফিউজিং ব্যাপার। কিন্তু 2010-এর আগে আমরা অনেক কিছু অন্যরকম জানতাম, কিন্তু 2010-এর পরে আমরা অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পেরেছি যে 265 টাইমস দ্যাট অফ মাস আ স্টার ক্যান হ্যাভ। এর বেশি হতে পারে কি? মোস্ট প্রবাবলি ইয়েস। কতটা বেশি হতে পারে? উই ডোন্ট হ্যাভ দ্যাট অ্যান্সার। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম মাস অফ আ স্টার? এটা একটা আননোন, টিল নাও ইট ইজ অ্যান আননোন কোশ্চেন। কেউ যদি এই কোশ্চেনটার উত্তর সলভ করতে পারে, নোবেল প্রাইজের থেকেও বড় প্রাইজ যদি কিছু থেকে থাকে তাহলে সেটাই তাকে দেওয়া হবে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাজলিং থিং ইন দ্য হোল ওয়ার্ল্ড। তো যাই হোক, এবার আমি আসি এই বড় কোনো মানে বেশি বড় যদি কিছু হয় না তাহলেই দেখবে সমস্যা বাড়ে। মানে তুমি যদি বেশি খাও, বেশি মোটা হও, তাহলে দেখবে সমস্যা বেশি। তোমার একটা গার্লফ্রেন্ড আছে, একটা বয়ফ্রেন্ড আছে, আচ্ছা একটার বদলে দুটো রাখলে চেপে রাখতে তবুও হতে পারবে, কিন্তু 10টা যদি গার্লফ্রেন্ড রাখো তাহলে কিন্তু চেপে রাখতে পারবে না, ধরা ঠিক পড়বেই। হ্যাঁ, একবার চুরি করলে পার পেতে পারো, 50 বার চুরি করলে ধরা পড়বেই পড়বে। এটা এটা দেখা গেছে, এটা ঐতিহাসিক সত্য আর কি, যে বেশি যাদের প্রচুর 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 টাকা, তাদের কিন্তু চিন্তাও নানান রকমের বেশি, নানান রকম চিন্তা। তো অতি বেশির দিকে যদি যেতে চাও, কনফিউশন অ্যান্ড অ্যারাইজেস, কনফিউশন আরো বাড়ে। সো মেনি থিংস আর আননোন ফর মোস্ট অর মোর ম্যাসিভ থিংস, বাট লেস ম্যাসিভের দিকে এটা কিন্তু উই নো দিস ভেরি ভেরি প্রপারলি। এবার যদি কেউ কোশ্চেন করো, আচ্ছা স্যার, আচ্ছা আমরা তো প্ল্যানেটদেরকে দেখতে পাই, এই ধরুন
আমাদের সৌরজগতেই তো 8টা প্ল্যানেট রয়েছে, ক্লাসিক্যাল প্রপার গুড প্ল্যানেটস। আচ্ছা, একটা প্ল্যানেট যদি কোনো কারণে প্ল্যানেটের ভেতরে আমি মাস আরো ঢোকাতে শুরু করি, তাহলে একটা প্ল্যানেট কি কোনোদিন তারা হয়ে যেতে পারে? হতেই পারে। ওই যে মিনিমাম এই মাসটা থাকতে হবে, 8% অফ সোলার মাস যদি থাকে, তাহলে সেই অবজেক্টটা তারা হয়ে যাবে। না, একটা ইন্টারেস্টিং কোশ্চেন, একটা ইন্টারেস্টিং চিন্তা হয়তো তোমাদের কারোর মাথায় আসতেই পারে যে আচ্ছা, প্ল্যানেট আর তারা এর মাঝে কি কোনো বস্তু থাকতে পারে? What is the limitation? What is the mass limit for a planet and what is the mass limit for a star? The lower mass limit for a star আমরা জেনে গিয়েছি, 8% of that of one solar mass. একটা প্ল্যানেট কত বড় হতে পারে? আমাদের সৌরজগতে সব থেকে বড় প্ল্যানেট হচ্ছে জুপিটার। সেই জুপিটার কিন্তু আমাদের পৃথিবীর থেকে অনেক বড়, 1300 পৃথিবী ওই জুপিটারের মধ্যে ঢুকে যাবে। কিন্তু জুপিটারের থেকেও যদি আরো বড় কোনো প্ল্যানেট খুঁজে পাওয়া যায়, হ্যাঁ এরকম প্ল্যানেট পাওয়া গেছে। সব থেকে লার্জেস্ট মোস্ট ম্যাসিভ প্ল্যানেট কত হতে পারে হিসেব করে দেখা গেছে, অনেক কমপ্লিকেটেড হিসেবের মাধ্যমে বোঝা গেছে যে একটা প্ল্যানেট ম্যাক্সিমাম 13 টাইমস দ্য মাস অফ জুপিটার হতে পারে। 13 টাইমস, 13 টাইমস দ্য মাস অফ জুপিটার ক্যান বি দ্য ম্যাক্সিমাম মাস অফ আ প্ল্যানেট by the definition of planet. আর যদি ওই ডেফিনেশনই আমি ফলো করি, যদি একটা প্ল্যানেটের ওজন বা মাস 80 টাইমস 80 গুণ বেশি হয়ে যায় জুপিটারের থেকে, তাহলে দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু দিস নাম্বার 0.08 সোলার মাস। অর্থাৎ জুপিটার যতটা বড়, সেই জুপিটার যদি আরো 80 গুণ ম্যাসিভ হয়ে যায়, দেন ইট উইল বিকাম দ্য লিস্ট ম্যাসিভ স্টার। It will become star. Hydrogen fusion will start at its core. তাহলে আমরা প্ল্যানেটের একটা কিন্তু রেঞ্জ মোটামুটি জানলাম। The maximum mass of a planet can be 13 times that of Jupiter. The minimum mass of a star ও আমরা জেনেছি 8 times that of solar mass or 80 times that of Jupiter. এবার হলো কোশ্চেনটা, তাহলে ওই 13 টাইমস জুপিটারের মাস আর 80 টাইমস জুপিটারের মাস, 80 টাইমস হলে সেই অবজেক্টটা স্টার হয়ে যাবে, আর 13 টাইমস অব্দি হয়ে থাকলে সেই অবজেক্টটাকে আমরা প্ল্যানেট বলবো। এর মাঝে কি কোনো মিসিং লিঙ্ক রয়েছে? এর মাঝে কি কোনো অবজেক্ট নেই মহাবিশ্বে? এর মাঝে কি নেচার কোনো অবজেক্টকে অ্যালাউ করেনি থাকতে? এটা একটা বিশাল বড় যুদ্ধ ছিল, এবং এরকম অবজেক্ট থাকতে পারে কিনা তাই নিয়ে বহু 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 বিজ্ঞানীরা কাজ করে গিয়েছেন, এবং 1995-এ এরকম অবজেক্ট খুঁজে পাওয়া গিয়েছিল। এবং এটাকে বলা হয় স্টেলার অ্যাস্ট্রোনমির ইতিহাসে বোধহয় সব থেকে বড় মিসিং লিঙ্ক পাজল সলভিং, যে মিনিমাম মাস অফ আ স্টার আর ম্যাক্সিমাম মাস অফ আ প্ল্যানেট এর মাঝামাঝি কোনো অবজেক্ট থাকতে পারে কিনা। দোজ অবজেক্টস আর নোন অ্যাজ ব্রাউন ডোয়ার্ফস। এই ব্রাউন ডোয়ার্ফকে আরো সহজ ভাষায় বলা হয় ফেইল্ড স্টার। এই অবজেক্টগুলো হচ্ছে সেই সব অবজেক্ট যাদের ভেতরে নিউক্লিয়ার ফিউশন শুরু হওয়ার মতন মাস নেই, বিকজ তাদের মাস এটার থেকে ছোট, লিস্ট ম্যাসিভ তারার থেকে ছোট, বাট মোস্ট ম্যাসিভ প্ল্যানেটের থেকে বেশি। এর ফলে অ্যানাদার টাইপ অফ ফিউশন হ্যাপেন্স ইন কেস অফ ব্রাউন ডোয়ার্ফ, সেটাকে বলা হয় ডিউটেরিয়াম ফিউশন, অর্থাৎ হেভি হাইড্রোজেন ফিউশন। ডয়টেরিয়াম ফিউশন কিন্তু হয়, বাট হাইড্রোজেন ফিউশন হয় না, এবং যার ফলে ওই আনসাকসেসফুল স্টার বা আনসাকসেসফুল প্রোটোস্টার এদেরকে বলা হয় ব্রাউন ডোয়ার্ফ। মহাবিশ্বে যতটা বেশি তারা রয়েছে তার থেকে অনেক 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 গুণ বেশি কিন্তু ব্রাউন ডোয়ার্ফ রয়েছে। সো বেসিক্যালি এটা এখানেই আমি যা বললাম এটা এখানে লেখাই আছে, যে যদি কোনো প্রোটোস্টার, যদি কোনো অবজেক্ট যেটা স্টার হতে চায় ধীরে ধীরে মাস গেইন করছে, কিন্তু কোনো কারণে ওই 8 টাইমস দ্য মাস অফ সান ওটা গেইন করতে পারলো না, তাহলে হাইড্রোজেন ফিউশন কিন্তু শুরু হবে না। সো বেসিক্যালি তার ফলে কি হবে, একটা ব্রিফ স্প্যান অফ ডিউটোরিয়াম ফিউশন কিন্তু হতে পারে, এবং ডিউটোরিয়াম যেহেতু কম, ন্যাচারালি এই ব্রাউন ডোয়ার্ফ তারাগুলো মানে ব্রাউন ডোয়ার্ফ অবজেক্টগুলোতে
এই ডিউটেরিয়াম ফিউশন কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো তারপরে কি হবে? তারপরে আলটিমেটলি ইটস আ মার্ভেল অফ কোয়ান্টাম মেকানিক্স, ফিউশন এনার্জি যখন থাকবে না, সো গ্র্যাভিটিকে অপোজ করার কেউ থাকবে না, সো ইট উইল স্টার্ট কন্ট্রাক্টিং, and due to degeneracy pressure it will ultimately contract. So basically these type of unlucky protostars are known as brown dwarfs, and with time তাদের টেম্পারেচার ধীরে 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 ড্রপ করবে, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ডিজেনারেসি প্রেশার কিন্তু ড্রপ করবে না। ডিজেনারেসি ইজ সামথিং ডিফারেন্ট থিং। আমরা পরবর্তীকালে এটা আলোচনা করব আরো যখন এগোবো স্টেলার লাইফ সাইকেলে। সো আপ টু আ সার্টেন লেভেল আমরা যদি মহাবিশ্বে কোনো অবজেক্টকে ইটারনাল বলতে চাই, তাহলে একমাত্র যে অবজেক্টগুলোকে আমরা মোস্ট ক্লোজ টু ইটারনাল বলতে পারি, ফর এভার বলতে পারি, তারা হচ্ছে এই ব্রাউন ডোয়ার্ফ। এদের ডিজেনারেসি প্রেশার কিন্তু কম হবে না, টেম্পারেচার কম হবে, যার ফলে এরা ধীরে ধীরে ফেড হয়ে যাবে, আমরা দেখতে পাবো না, বাট এরা কিন্তু ব্ল্যাক হোল হবে না, এরা কিন্তু নিউট্রন স্টার হবে না, এরা থেকেই যাবে, বিকামিং ডিমার অ্যান্ড ডিমার। এবং আশা করি তোমরা এতক্ষণ এটা বুঝতে পেরে গিয়েছো যে একটা স্টার তার ঔজ্জ্বল্যের জন্য আমাদের চোখে ধরা পড়ে বা টেলিস্কোপের চোখে, তো একটা স্টার উইচ ইজ মাচ ডিমার, মাচ ফেন্টার দ্যান সান, তাকে ধরাও খুব মুশকিল। এবার ব্রাউন ডোয়ার্ফ যে কিনা নিজে একটা স্টারই হতে পারেনি, তার ঔজ্জ্বল্য খুব ন্যাচারালি কমই হবে। এই ব্রাউন ডোয়ার্ফ গুলো এতই লেস উজ্জ্বল, এতই ফেন্ট, যে এদেরকে ধরতে পারাই প্রায় অসম্ভব ছিল বলেই এদের আবিষ্কার করা সম্ভব হয়নি। এবং দ্য ফার্স্ট ব্রাউন ডোয়ার্ফ হুইচ ওয়াজ ডিটেক্টেড 1994 এ, এবং ওয়ান অফ দ্য ইন্ডিয়ান ওয়াজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ দিস ডিসকভারি। তোমরা দেখতে পাচ্ছ এস কুলকার্নি, এসআরকে বলা হয় অ্যাস্ট্রোনমি জগতে তাকে, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমার্স প্রেজেন্টলি অ্যালাইভ ইন দ্য ওয়ার্ল্ড। এসআর মানে অ্যাস্ট্রোনমি জগতের এসআরকে বলা হয় এই এস আর কুলকার্নিকে। He played a crucial role in the discovery of the first brown dwarf. এই হচ্ছে একটা তারা গ্লাইস 229b, তার পাশে এটা একটা বাইনারি স্টার সিস্টেম, তার পাশে এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা হচ্ছে একটা ব্রাউন ডোয়ার্ফ। তো প্রথম দিকে এটা খুব ভালোভাবে দেখা সম্ভব হয়নি, কিন্তু হাবেল স্পেস টেলিস্কোপ একে রিজলভ করে এই ছবিটা তুলতে পেরেছে। সো বেসিক্যালি যেটা আমি বললাম যে দ্যাট ইজ ওয়াই ব্রাউন ডোয়ার্ফদেরকে বলা হয় ফেল স্টার্স। সো আমরা যদি আমাদের পৃথিবীকে কম্পেয়ার করি, পৃথিবীর সাথে জুপিটারকে কম্পেয়ার করি, তো জুপিটার ইজ আ লার্জেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, কিন্তু দ্য লার্জেস্ট পসিবল প্ল্যানেট ক্যান বি 13 টাইমস দ্যাট অফ জুপিটার, আর লোয়েস্ট পসিবল ম্যাসিভ স্টার ক্যান বি 8 টাইমস দ্যাট অফ সোলার মাস। এই লিস্ট ম্যাসিভ স্টার আর হাইয়েস্ট পসিবল হাইয়েস্ট ম্যাসিভ প্ল্যানেট, এর মাঝের যে মিসিং লিঙ্ক যে অবজেক্টগুলো, তারাই হচ্ছে ব্রাউন ডোয়ার্ফ। এবার আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই ছবিতে যে ব্রাউন ডোয়ার্ফও কিন্তু আবার 3 ভাবে ক্লাসিফাইড। এই ব্যাপারগুলোতে আমরা ডিটেলসে যাব না, এগুলো ভেরি স্পেসিফিক জিনিস, সুতরাং বিকজ স্টেলার অ্যাস্ট্রোনমি ইজ আ ভেরি ভেরি হিউজ ফিল্ড। সো ইয়েস, অ্যাট প্রেজেন্ট আমাদের কাছে এরকম উপায় এসছে, আমরা গ্রাউন্ড বেসড টেলিস্কোপকে ইউজ করেই কিন্তু আমরা একটা ব্রাউন ডোয়ার্ফের ডাইরেক্ট ইমেজ তুলতে পেরেছি। দিস ইজ আ স্টার সিস্টেম। এই স্টারের একটা কম্পোনেন্ট, একটা কম্পানিয়ন হচ্ছে ব্রাউন ডোয়ার্ফ। উই হ্যাভ আ ডিরেক্ট ইমেজ অফ আ ব্রাউন ডোয়ার্ফ ডেফিনেটলি। আমি আজকে এর বেশি আর এগোবো না, আমি এইটাই এখানে লেখা আছে, এবং যেটা আমি বলেছি যে মনে রাখবে ছোট লেস ম্যাসিভ অবজেক্ট তৈরি হওয়াটা ইজ মোর ইজিয়ার। ছোট জিনিস বানানো খুব ইজি, তাই না? একটা আইফেল টাওয়ার বানানোর থেকে যদি আমি একটা ছোট্ট আইফেল টাওয়ারের মডেল বানাতে চাই 1 ইঞ্চি লম্বা, সেটা বানানো ইজি, যার ফলে ওরকম মডেল প্রচুর আছে। কিন্তু একটা আইফেল টাওয়ার কি 100টা আছে? সেটা সব মুশকিল, প্রচন্ড মুশকিল সেটা বানানো। সো যার ফলে এনি লেস ম্যাসিভ অবজেক্ট যেহেতু মহাবিশ্বে তৈরি হওয়াটা ইজিয়ার, ব্রাউন ডোয়ার্ফের সংখ্যাটাই কিন্তু অনেক 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 বেশি। যদি আমরা একটা স্টার, আমরা যদি 10 to 100 টাইমস সোলার মাসের একটা স্টার যদি আমরা খুঁজে পাই, তাহলে আমরা 2 to 10 টাইমস দ্যাট অফ সান এরকম 10টা স্টার খুঁজে পাবো। আর ওই 0.5 to 2 সোলার মাস এরকম 50টা স্টার খুঁজে পাবো। আর 0.5 সোলার মাসের থেকে কম এরকম
হান্ড্রেডস মেবি মোর দ্যান 1000 ব্রাউন ডোয়ার্ফ খুঁজে পাবো, এটাই দেখা গেছে। এই অবধি আজকে আমি থাকছি, আমি এর বেশি আজকে আর আলোচনা করব না। এরপরে যে ক্লাসটা আমি ব্যাঙ্গালোরে যাচ্ছি, ব্যাঙ্গালোর থেকে ফিরে এসে চেষ্টা করব নেক্সট ফ্রাইডে যে প্রপার ক্লাসটা আমি নেব, সেখানে আমরা শুরু করব হোয়াট আর দ্য বেসিক প্রপার্টিজ অফ স্টার্স। আমরা একটা স্টারকে চিনবো কোন কোন প্রপার্টির মাধ্যমে। যদি হঠাৎ করে আমরা ভাবি তাহলে অনেক প্রপার্টির কথাই মাথায় আসতে পারে, কিন্তু বেসিক্যালি স্টারেদের এত রকমের প্রপার্টি থেকেও আমরা আরো সেগ্রিগেট করে প্রপারলি বুঝতে পারি স্টারের কোন প্রপার্টি গুলো হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ স্টার্স, এবং সেগুলি নিয়ে আমরা কি করে জানবো, আমরা সেই প্রপার্টি গুলো কি করে ধরতে পারি, আর তারপর আমরা ধীরে ধীরে স্টারেদের জন্ম কাহিনী, তারা কি করে জন্ম হয়, কি করে তাদের এনার্জি প্রোডাকশন হয়, এবং তাদের জন্ম কাহিনীর পুরো বৃত্তান্ত নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করব। আজকে আমি এখানেই শেষ করছি। গৌরব, হ্যালো গৌরব। হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমি আচ্ছা, আমি বেশ কিছু প্রশ্ন এসেছে। হ্যাঁ এন্টায়ার লেকচারটা আমি, আমার মনে হচ্ছে যে তোর কাছে গিয়ে অ্যাস্ট্রোফিজিক্স আরেকবার পড়ি। হবে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এরাও পড়ছে আমিও সেসব পড়ি। হবে। মানে আমি তো বেসিক্যালি পুরোটাই সেলফ টট বলতে পারিস। তো আমার মনে হয় যে এরকম কিছু, মানে যদি আমার আমার টিচারও যদি আমাকে এগুলো কেউ পড়াতেন, আমি হয়তো আরো ভালো স্টুডেন্টদের পড়াতে পারতাম। আচ্ছা, নিঃসন্দেহে। কতগুলো কোয়েশ্চেন এখানে এসছে। সুমিত দাস একটু উত্তর দিয়েছে ওই নক্ষত্র আর স্টারের ডিফারেন্সটা। হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ। স্পন্দনের অনেকগুলো কোয়েশ্চেন আছে। আর হুম, সৌভিক মাইতিরও একটা কোয়েশ্চেন আছে। হুম, হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ সুমিত, কিছুটা তুমি ঠিকই বলেছো। আচ্ছা প্রথমে হ্যাঁ বলি স্টার আর এই ডিফারেন্সটা হচ্ছে কি। অ্যাকচুয়ালি সুমিত, অ্যাস্ট্রোলজি কথাটা ঠিকই বলেছো, কিন্তু অ্যাস্ট্রোলজির জন্মটা কিন্তু আমাদের হিতার্থেই হয়েছিল এক সময়। সেই সময় হয়েছিল যখন আমরা মহাকাশ সম্পর্কে কিছুই জানতাম না। তো এখন যখন আমরা মহাকাশ সম্পর্কে ভালোভাবে জানি, আমাদের প্রপার আইডিয়া রয়েছে মহাকাশের অবজেক্টগুলো সম্পর্কে, তখন আমরা বুঝতে পারি যে অ্যাস্ট্রোলজির আর কোনো প্রয়োজন নেই। সো বেসিক্যালি স্টার হচ্ছে যে কোনো তারা, যে আমি ডেফিনেশনটা বললাম, এনি অবজেক্ট যেখানে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে যার ভেতরে, তাকে আমরা তারা বা স্টার বলি। নক্ষত্র কথাটা হচ্ছে সেই 27টা তারাকে বলা হয় হিন্দু মাইথোলজিতে বা হিন্দু অ্যাস্ট্রোলজি বা হিন্দু অ্যাস্ট্রোনমিতে যে তারাগুলো পাশে কোনো না কোনো সময় চাঁদ থাকে। অর্থাৎ আমরা জানি যে চাঁদের 1 মাস পূর্ণ হতে সময় লাগে 27 দিন, 27.3 ডেজ। এই প্রত্যেক দিন আমরা যদি চাঁদকে দেখি, আকাশে যদি 27 দিনই চাঁদকে দেখি, তাহলে আমরা দেখব প্রত্যেক দিন চাঁদ কোনো না কোনো একটা ব্রাইট স্টারের কাছে থাকে, এবং সেই ব্রাইট স্টারগুলোর একটা লিস্ট তৈরি করা হয়েছে। সেই 27টা স্টারকে বলা হয় নক্ষত্র। যেরকম অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র, উত্তর পূর্বসারা, এই 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 যে মঘা। হ্যাঁ, এই 27টা নক্ষত্রের মধ্যে 12টা স্পেশাল নক্ষত্র রয়েছে বা তারা রয়েছে, যে তারাগুলোর পাশে পার্টিকুলার মান্থে পূর্ণিমাটা হয়, বা পূর্ণিমার চাঁদ মাঘ মাসে ওই মঘা নক্ষত্রের পাশে থাকে। সেই থেকেই ওই মঘা নক্ষত্রের থেকেই কিন্তু আমাদের বাংলার মাঘ মাস নামটা এসছে। আশ্বিন মাস নামটা এসছে তার কারণ আশ্বিন মাসে অশ্বিনী নক্ষত্রের পাশে পূর্ণিমার সময় চাঁদ থাকে। এই হচ্ছে সিস্টেমটা, এই হচ্ছে ব্যাপারটা। নক্ষত্র একটা ইমাজিনারি কনসেপ্ট। নক্ষত্র হচ্ছে সেই 27টা স্টার, ব্রাইট স্টার, যার পাশ দিয়ে তার মানে চাঁদ আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করছে বা চাঁদ ও, তার চলাচল মানে করছে। বিশাখা, জ্যৈষ্ঠা হ্যাঁ, এগুলো এইগুলো সব, এক্স্যাক্টলি। এগুলো আচ্ছা সব আচ্ছা, হচ্ছে ওই আমি নক্ষত্র। গুড, হ্যাঁ, ভেরি বৈশাখ গুড। মাসের নাম এসছে বিশাখা নক্ষত্র থেকে, হ্যাঁ জ্যেষ্ঠা হ্যাঁ বা অ্যান্টারিস থেকে এসছে জ্যৈষ্ঠ। হ্যাঁ। এই হচ্ছে নক্ষত্র। তো এই আচ্ছা 27টা নক্ষত্রকে ওই জন্য, যেহেতু অ্যাপারেন্টলি এই 27টা নক্ষত্রের পাশে প্রত্যেক এক এক দিন মানে চাঁদ থাকে, এই 27টা নক্ষত্রকে বলা হয় চাঁদের আর কি বউ, আচ্ছা 27 জন স্ত্রী। হ্যাঁ, যে আচ্ছা। প্রত্যেক দিন সে এক একজন স্ত্রীর বাড়িতে থাকে। হ্যাঁ, ব্যাপারটা এটাই। এইভাবে আর কি পুরাণের সময় এইভাবেই ব্যাপারটা উঠে এসেছিল। এবার দেখো, ভাবতে হবে যে আজ থেকে 1000 বছর আগে, যখন না কোনো কম্পাস ফম্পাস কিছুই ছিল না, তখন আকাশকে মনে রাখার খুব সহজ উপায় কিন্তু এই পৌরাণিক কাহিনীগুলো। হুম। হ্যাঁ,
মানে আমি যদি এখন কাউকে বলি আচ্ছা চলো তো রাতের আকাশে গিয়ে আমাকে বিটেল জিউস খুঁজে বার করে দেখিয়ে দাও, ইট মাইট বি ডিফিকাল্ট। হুম হুম কিন্তু আমি যদি বলি একটা গ্রিক মাইথোলজিক্যাল গল্পটা যদি বলি, তাহলে কিন্তু ইট বিকামস ভেরি ইজি পুরো আকাশটাকে মনে রাখা। সেই কারণেই কিন্তু এই পুরাণের এই গল্পগুলো, মানে দ্য বেস্ট ওয়ে টু রিমেম্বার দ্য স্কাই ইজ রিডিং পুরাণস। সেটা হিন্দু মাইথোলজি অথবা গ্রিক মাইথোলজি অথবা অন্যান্য কোনো প্রপার গুড মাইথোলজি পড়লে পরে আকাশ চিনে রাখাটা কিন্তু খুব 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 ইজি হয়ে যায়। আমরা চেষ্টা করব সেটা করার যখন আকাশ পর্যবেক্ষণ শিবির হবে। তো এই হচ্ছে স্টার এবং নক্ষত্র ডিফারেন্স। বেসিক্যালি নক্ষত্র ইজ অ্যান ইমাজিনারি দোজ 27 স্টার্স যার পাশে 27 দিনে চাঁদ মানে থাকে। চাঁদ বেশ প্লে বয় টাইপের ক্যারেক্টার। হ্যাঁ, চাঁদ ইজ আ ভেরি ওয়ান্ডারফুল প্লে বয়। ডাইনামিক। আচ্ছা, ব্যাপারটা এটাই। স্পন্দনের স্পন্দনের হ্যাঁ, যে প্রথম কোয়েশ্চেনটা যে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ আচ্ছা এটা তো নিউট্রাল ফিজিক্সের আয়োডাইজ, কোশ্চেন। এটা স্পন্দন, আমি জানি না তুই সাহা ইকুয়েশনের নাম শুনেছিস কিনা। সাহা আয়নাইজেশন ইকুয়েশন, সাহা আয়নাইজেশন ইকুয়েশন বেসিক্যালি gave us the ratio of neutral to ionized or neutral to molecular এরকম হাইড্রোজেনের রেশিওটা দিয়েছিল, একদম পুরোপুরি কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর উপর ভিত্তি করে। এবং সাহা ইকুয়েশন was basically laid the foundation of the subject of স্টেলার astrophysics. অ্যাস্ট্রোফিজিক্স। এইটা আরেকটু আমি চাই গৌরব একটুখানি জাস্ট অল্প একটা কথার মধ্যে হ্যাঁ তুই হ্যাঁ, এটাকে স্টেলার এলাবোরেট কর। অ্যাস্ট্রোফিজিক্স। হ্যাঁ হ্যাঁ, মানে এটা এটা তোমরা যারা ফিজিক্সে আছো তারা ধীরে ধীরে পড়বে। হুম দেখো আমরা জানি হাইড্রোজেনে একটা ওই প্রোটন আছে, একটা নিউট্রন রয়েছে, সেটাই যদি থাকে তাহলে খুব ভালো কথা। আর একটাই ওরকম মানে প্রপার ওয়েতে থাকলে সে তাকে আমরা নিউট্রাল বলবো। আয়োনাইজড এবং মলিকুলার হাইড্রোজেন, মলিকুলার হাইড্রোজেন মানে হাইড্রোজেন যখন অন্য কোনো কম্পাউন্ডের আশপাশে থাকার ফলে আর কি প্রচুর পরিমাণে হাইড্রোজেন অ্যাটমস ধীরে ধীরে সে কম্পাউন্ডের আকারে থাকার মতন একটা সুযোগ পাচ্ছে, কিন্তু সে কম্পাউন্ড হয়ে যাচ্ছে না। হুম হ্যাঁ, অর্থাৎ হাইড্রোজেন যদি অক্সিজেনের সাথে কম্পাউন্ড তৈরি করে তাহলে তো ওয়াটার হয়ে যাবে, জল হয়ে যাবে। হুম তো হুম এটা একটা বেসিক ব্যাপার। কিন্তু হ্যাঁ, নিউট্রাল অ্যান্ড আয়োনাইজড অ্যান্ড মলিকুলার হাইড্রোজেনকে নিয়ে স্টাডি করে আমরা মহাবিশ্ব শুধু শুধু যে ইন্টারস্টেলার মিডিয়াম তা নয়, আমরা মহাবিশ্ব সম্পর্কে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু প্রপারলি জানতে পারি। সেটা আমরা ধীরে ধীরে জানবো আরো, মানে এটার জন্য অ্যাস্ট্রোনমির আরো ডিটেলসে ঢুকতে হবে, স্টেলার, গ্যালাকটিক, এক্সট্রা গ্যালাকটিক, কসমোলজি। তখন আমরা বুঝতে পারবো যে এই ব্যাপারগুলোর কি মারাত্মক ইম্পর্টেন্স রয়েছে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এবং সৌভিক ভীষণ একটা ভীষণ ইন্টারেস্টিং, মানে সাহা ইকুয়েশন এর মানে হ্যাঁ, ব্যাপারটা আর ওটা নিয়েও তাৎপর্যটা আমি আলোচনা বোঝাটা। করবো, হ্যাঁ হ্যাঁ। আমি আলোচনা আচ্ছা, করবো। সৌভিকের কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং যে নেবুলার স্ট্রাকচার গুলো কেন অ্যাসিমেট্রিক। হ্যাঁ, বিকজ মানে অ্যাসিমেট্রিক কি তো হতে হবে। বিকজ দেখো নেচারে কিন্তু নেচার ডাজেন্ট সাপোর্ট পারফেক্টনেস। হ্যাঁ, হ্যাঁ মানে আমরা যদি একটা অ্যাবসলিউট সুন্দর চৌকো একটা পাথরের টুকরো খুঁজে পাই তাহলে আমাদের বুঝতে হবে সেটা তার সাথে কোনো ইন্টেলিজেন্সির হাত রয়েছে, মানে সাম ইন্টেলেকচুয়াল মাইন্ড হ্যাজ মেড দ্যাট জিওমেট্রিক্যাল শেপ। হ্যাঁ, in nature you will never get anything which is perfectly geometrical shape তৈরি, but nature itself runs in fantastically designed laws. সো এক্স্যাক্টলি। বেসিক্যালি এটা এটা হবেই, এটা হতে বাধ্য। আমরা কিছুটা এটা নিয়ে আলোচনা করব ধীরে ধীরে এগোনোর সময়। অ্যাসিমেট্রি কি হবে সবকিছু, কিন্তু সেই অ্যাসিমেট্রির মধ্যে সিমেট্রি খুঁজে পাওয়াটাই তো ওই মানে ডিটেকটিভ physics, স্টোরিটাই তো আমি শুরু ওটাই করবো আর কি। ওটাই ফিজিক্স। ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ, ওটাই তো আমরা শুরু করতে চলেছি আর কি। আজকে সামান্য একটু বললাম, সেটা ডিটেকটিভ স্টোরি হিসেবে মনে হবে না, কিন্তু ধীরে ধীরে আমি ওটাতেই না, তো ওই ঢুকবো। ব্রাউন ডোয়ার্ফের লাস্টের ফাইট আমি হ্যাঁ জানি হ্যাঁ, না কতজন স্লাইডে লাস্ট স্লাইডটা পড়েছে, ওই যে ব্রাউন আচ্ছা ঠিক ডোয়ার্ফ আছে মোস্ট বলি আর কি। প্রবাবল ক্যান্ডিডেট টু বি ডার্ক ম্যাটার, এইটা একটা দারুণ নিয়ে ব্যাপার ছিল আর কি, হ্যাঁ অন্তত খুব হ্যাঁ আমার ভালো লাগলো। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস, এই যে লাস্ট এইটা। লাস্ট স্লাইডের হ্যাঁ লাস্ট লাইনটা হ্যাঁ 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 ডার্ক ম্যাটার ক্যান্ডিডেচার হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব এটা তো ইন্টারেস্টিং। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তাছাড়া হ্যাঁ যারা ডার্ক ম্যাটার নিয়ে কথা বলবেন, এই যে তারা তো বলবেনই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে মানে এইটার সাথে সাথে আমরা এটাও বুঝতে পারবো যে হাউ এভরিথিং ইজ রিলেটেড। আমরা এক্স্যাক্টলি। যখন ডার্ক ম্যাটার নিয়ে কথা বলি তখন আমরা যদি বলি যে আমরা স্টেলার অ্যাস্ট্রোনমি কিছুই জানি না, তাহলে হবে না। হ্যাঁ, আবার যে স্টেলার অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করছে সে যদি বলে আমি ডার্ক এনার্জি কিছুই বুঝি না কারণ আমি তো ওটা নিয়ে কাজ করি না, হুম হুম হুম। তাহলেও হবে না। সো দিস ইজ ওয়াই উই হ্যাভ টু, মানে আমাদেরকে একটা প্রপার অ্যাস্ট্রোনমির সমস্ত বিষয় সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি করতে হবে, তবেই আমরা কিন্তু রিসার্চে যেতে পারবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। ব্যাপারটা এটাই। তো সেটা স্পন্দনের ধীরে ধীরে আরেকটা কোয়েশ্চেন আছে, আমার মনে হয় এইটা একটু পরের দিকে আমরা আলোচনা করব, যে
ওই বিগ ব্যাং, এন্ট্রপি ফেন্ট্রপি ওগুলো মনে হয় একটু পরের জন্য রেখে দেওয়া বিগ ভালো। ব্যাং তো আমরা কসমোলজির সময় আমরা হ্যাঁ ধীরে ধীরে হ্যাঁ আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ, ইফ সন্দীপনের একটা নেচার ট্রাইস কোয়েশ্চেন টু আছে। ইনক্রিজ হ্যাঁ এন্ট্রপি, হ্যাঁ হ্যাঁ, দেন ওয়াই বিগ ব্যাং ক্রিয়েটস আলেসে। হ্যাঁ, হ্যাঁ এটা এক্ষুনি আমি জবাব দিচ্ছি না, হ্যাঁ এটা এটা ইটস আ লং কোশ্চেন, মানে এর আগে আমাদেরকে ফিজিক্সটা বুঝতে হবে ধীরে ধীরে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার, উই নো দ্যাট ফর বার্নিং O2, for burning O2 is needed, but in space there's no O2, so it's how stars are না burning. এটা দেখো তো ঠিক হাইড্রোজেন ওই ফিউশন, বার্নিং নয় বাবা, এটা ফিউশন হচ্ছে সন্দীপন। fusion is not burning basically. হ্যাঁ হ্যাঁ Fusion, fission reactions, these are nuclear reactions which are not burning basically. আমরা খুব সহজ ভাষায় হয়তো বললাম হাইড্রোজেন ইজ বার্নিং, কিন্তু তোমরা নিশ্চয়ই খুব ভালো কোশ্চেন করেছো যে এবার থেকে বুঝতে শুরু করবে যে দেখো, যখন আমরা পপুলার টক দিই বা যখন আমরা সায়েন্সকে খুব সহজ ভাষায় নিয়ে এসে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করি, তখন আমরা হয়তো সাধারণ মানুষ যে যে ভাষায় বুঝবে সেরকম কিছু কিছু টার্মস ইউজ করি। বাট বিইং আ ফিজিসিস্ট তোমরা এটা বুঝতে পারবে যে আমি যদি বলি কালকে তোমাদের সামনে যদি বলি যে হাইড্রোজেন ইজ বার্নিং টু প্রডিউস হিলিয়াম ইন কেস অফ স্টেলার কোর, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট ট্রু। বা আমরা যখন বলি যে গ্র্যাভিটি, স্পেস টাইম গ্র্যাভিটিকে বোঝার জন্য, আচ্ছা এটা ভেবে নাও গ্র্যাভিটি কি করে কাজ করছে, একটা মাস আমি রাখলাম ডেবে যাবে, সো ওই ওই একটা ওই ভেবে নাও একটা চাদরের মতন, চাদরের উপরে একটা বড় বল রাখলে ওটা একটু ডেবে গেল। তো গ্র্যাভিটিস ফেব্রিক্সটাও হচ্ছে ওই স্পেস টাইম ফেব্রিকটাও ওরকম, ব্যাপারটা কিন্তু ওরকম নয়। কিন্তু আমরা সাধারণ মানুষকে বোঝাবো কি করে? সাধারণ মানুষের জন্য ওটা বুঝতে পারাটা সুবিধা, কিন্তু বিইং আ ফিজিসিস্ট এন্ড সায়েন্টিস্ট আমাদের বোঝার একটাই উপায় আছে, দ্যাট ইজ ম্যাথামেটিক্স। সন্দীপনের আরেকটা কোয়েশ্চেন তো অলরেডি তুই বলে দিয়েছিস যে ওই জুপিটার ইজ নট আ ফেল স্টার, not a failed star, জুপিটার ইজ আ প্ল্যানেট। planet exactly, জুপিটার ইজ কল্ড আ ফেল স্টার? নো, not তাই না, জুপিটার ইজ আ প্ল্যানেট। আমি বলেই দিয়েছি, জুপিটারের থেকে যদি 13 গুণ বড় একটা অবজেক্ট থাকে তাহলে তাকেও আমরা প্ল্যানেটই বলবো, কিন্তু জুপিটারের থেকে 14 গুণ বড় যদি কোনো অবজেক্ট হয় তাহলে সেটা হয়ে যাবে ব্রাউন ডোয়ার্ফ, সেটা কিন্তু প্ল্যানেট নয়। আচ্ছা, এখানে শিবশঙ্কর কিছুটা উত্তর দিয়ে দিয়েছে। আমরা যখন স্টারের কম্পোজিশন বা ইন্টারস্টেলার মিডিয়ামের কম্পোজিশন করি, আমরা বেসিক্যালি 3 ভাবে ক্লাসিফাই করি, হাইড্রোজেন, হিলিয়াম, আর হিলিয়ামের থেকে ভারী সবকটাকে আমরা মেটালস বলি, এবং মেটালের কনসেন্ট্রেশন অত্যন্ত কম, যেটা ও দেখালো হাইড্রোজেন হিলিয়াম ছাড়া বাকি যেগুলো রয়েছে অত্যন্ত কম। যেখানে শিবশঙ্কর কিছুটা উত্তরও দিয়েছে, মানে ওই নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, সালফার, ফসফরাস যেগুলো রয়েছে সেগুলো অ্যামাউন্টটা এতটাই কম যে মানে ওটা আমরা প্রায় মানে 1% থেকে অনেক কম হয়ে যেতে পারে আর কি। একদম একদম, হ্যাঁ ওই 1% ওরকম 1% আছে। আমি এক্সপেক্ট করবো যে আজকের লেকচারটা মানে যতটা ইন্টারেস্টিং এবং যতটা মানে কি বলবো কৌতূহল উদ্দীপক, আমি বিইং আ টিচার অফ ফিজিক্স আমার নিজেরই ভালো লাগলো, আশা করি স্টুডেন্টদেরও সবার ভালো লেগেছে। আচ্ছা, আমি এই ওপেন প্ল্যাটফর্মে আমি সবাইকে বলে দিই, এখানে যারা আছে সবাই নিশ্চয়ই গুগল ফর্মটা ফিল আপ করেছিস, যদি কেউ না করে থাকিস একটু করে দে। গুগল ফর্মটা ফিল আপ না করলে কিন্তু আমরা কোনো মতেই তাকে অ্যাস্ট্রোনমি মানে সিটিজেন সায়েন্সে বা রিসার্চ প্রজেক্টে আমরা তাকে এন্ট্রি দিতে পারবো না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকের টকের জন্য গৌরব, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ, সবাই ছিলেন, ভালো লাগলো আর ইন্টারেস্টিং, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আমি পরের ক্লাসগুলোর জন্য অধীর আগ্রহে আমি অপেক্ষা করব, আরো ডিটেইলসে ধীরে ধীরে ঢুকতে শুরু করব। একদম একদম গুড। স্টারের সম্পর্কে একটা বেসিক আইডিয়া ক্লিয়ার হলে তাহলে কিন্তু কসমোলজি বা ওই এক্স্যাক্টলি গ্যালাক্সি কি করে কাজ করে এগুলোর আইডিয়াটা একটু ইজি হয়ে যেতে শুরু। হ্যাঁ, অবভিয়াসলি স্টেলার ফিজিক্সটা দিয়ে শুরু করা উচিত সমস্ত বিষয়, আমিও কলেজে তাই করি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি, গুড নাইট। আমি রেকর্ডিংটা আমি ইউটিউব চ্যানেলে তুলে দেবো আজকে। ঠিক আছে, ওকে, গুড নাইট এভরিবডি।